নামটা হ্যাপি, কিন্তু লাইফটা একদম ট্রাজিক কমেডি। কারণ বেচারার কোনো গার্লফ্রেন্ডই টেকে না। সম্পর্ক শুরু হলেই মনে হয় যেন টাইমার চলছে, 3 2 1 আর ব্রেকআপ। এই দুর্ভাগ্যের আসল ভিলেন কিন্তু হ্যাপি নিজে না, বরং তার বাবা, যে এই শহরের সবচেয়ে রাগী টিচার, যাকে দেখলেই এলাকার মানুষ এমন ভাবে দৌড় দেয় যেন ফ্রি ওয়াইফাই শেষ হয়ে যাচ্ছে। এখন এমন এক বাবার ছেলের সাথে প্রেম কেই বা করবে? কারণ মেয়েরা প্রথমে হ্যাপিকে দেখে বলে আহা কি কিউট, আর বাবাকে দেখে ভাবে ও নো আই শুড কুইট। অবশেষে এই বাবার ভয় থেকে বাঁচতে হ্যাপি পালিয়ে যায় নতুন শহরে। ভেবেছিল নতুন শহর নতুন জীবন, এবার তো প্রেমটা সেট হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্য কি এত সহজে পিছু ছাড়ে? ঠিক তখনই মডার্ন, স্টাইলিশ আর ফ্যাশন কুইন কাভিয়া আসে তার জীবনে। সে হ্যাপিকে দেখে এমন প্রেমে পড়ে যেন নেটফ্লিক্স এর সিরিজ। এই প্রেমের শেষ না দেখে উঠতেই পারছে না। সবই চলছিল একদম পারফেক্ট, কিন্তু এই সুখের গল্পে আসে আসল দুই হরর ক্যারেক্টার, হ্যাপির বাবা আর কাভিয়ার বাবা। একদিকে শহরের স্মার্ট কাভিয়ার স্মার্ট বাবা, আর অন্যদিকে গ্রামের সাদা সিধে গ্রাম্য বাবা। আর মাঝখানে বেচারা হ্যাপি যেন স্যান্ডউইচের মাঝে আটকে থাকা চিকেন। এরপর আর কি শুরু হয় ইগোর বাড়াবাড়ি, ঝগড়া আর কারাকারি। একের পর এক মেলোড্রামা আর হাসিয়ে পেট ব্যথা করার মতো কমেডি। তবে শেষে বাস্তবসম্মত শিক্ষা দিয়ে কাঁদতে করবে বাধ্য। এমন এক অন্য ধাঁচের রোমান্টিক কমেডি থ্রিলে ভরা গল্প যার নাম হ্যাপি রাজ। সেটা আপনাদের জন্য এক্সপ্লেইন না করা কি আমার সাধ্য? নদী বয়ে যাচ্ছে তার আপন গতিতে। শান্ত পরিবেশ, ঠান্ডা বাতাসে নদীর মাঝের ব্রিজের উপরে মুখোমুখি দাঁড়িয়ে আছে হ্যাপি আর থেনমোজি। আজ তাদের কলেজ জীবনের একদম শেষ দিন, মানে গ্রাজুয়েশন ডে। হ্যাপির চোখে মুখে এক অদ্ভুত আকুতি, কারণ সে আজ থেনমোজিকে প্রপোজ করবে। কিন্তু থেনমোজি তাকে বলে, তুমি এই গ্রামের সবচেয়ে হ্যান্ডসাম ছেলে, কিন্তু সরি, তোমাকে মানা করা ছাড়া আর কোনো উপায় নেই। বলেই সেখান থেকে যেতে গেলে হ্যাপি তাকে আটকে করুণ সুরে জিজ্ঞেস করে, আজ চলে গেলে আর কবে দেখা হবে কে জানে, অন্তত যাওয়ার আগে বলে যাও, কেন তুমি মানা করছো? থেনমোজি একটু বিরক্ত হয়ে বলে, সরি হ্যাপি, আমরা একে অপরের জন্য পারফেক্ট না। হ্যাপির কাছে এই অজুহাতটা একদমই মনোপুত হয় না, তাই সে মরিয়া হয়ে জিজ্ঞেস করে, আমরা তো একে অপরকে পছন্দ করি, বিয়েও করতে পারবো, তাহলে আমাকে রিজেক্ট করার কারণ কি? তুমি কি বাড়ির লোককে ভয় পাচ্ছ, নাকি অন্য কাউকে ভালোবাসো? থেনমোজি এবার আর না পেরে শান্ত গলায় বলে, কারণ হলো তোমার বাবা। হ্যাঁ, এ আবার কেমন অজুহাত? থেনমোজির এই কথার পেছনের আসল রহস্য বুঝতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে বেশ কয়েক বছর আগে, হ্যাপির বাবার জীবনে। হ্যাপির বাবার আসল নাম কাথামুত্তু। তিনি এই শহরেই একটা স্কুলের বেশ কড়া আর রাগী শিক্ষক। কিন্তু মজার ব্যাপার হলো শহরের কেউই তাকে তার আসল নামে ডাকে না। সবার কাছেই সে কুতুরাই মুত্তাই নামে পরিচিত, যার বাংলা অর্থ ঘোড়ার ডিম। এই অদ্ভুত আর হাস্যকর নামটা তার জীবনের সাথে এমন ভাবে জুড়ে গেছে যে মানুষ তার আসল নামটা প্রায় ভুলেই গেছে। এমনকি কোনো ডাকপিয়ন যদি রাস্তায় কারোর কাছে কাথামুত্তুর নাম বলে, তার ঠিকানা জিজ্ঞেস করে, তখন রাস্তার লোক হতবাক হয়ে যায়। কিন্তু যেই না বলে কুতুরাই মুত্তাই স্যারের কথা বলছি, অমনি সবাই মুচকি হেসে এক নামে চিনে ফেলে। তার এই নাম নিয়ে এলাকার লোকজন থেকে শুরু করে স্কুলের ছাত্রছাত্রী সবাই আড়ালে হাসাহাসি করে। কেউ কেউ তো তাকে দেখলেই মজা নেওয়ার জন্য বলে, আরে কুতুরাই মুত্তাই স্যার আসছে, সবাই পালাও। 1996 সালের দিকের কথা। কাথামুত্তু যখন তার পুরনো সাইকেলটা নিয়ে গ্রামের রাস্তা দিয়ে হেলে দুলে স্কুলে যেত, তখন রাস্তার ধারে চায়ের দোকানে বসে থাকা বয়স্ক লোকগুলো তাকে দেখে মুচকি হাসত। মহিলারা কল পারে পানি নিতে এসে তাকে দেখে নিজেদের মধ্যেই হাসাহাসি করত। স্কুলেও তার শান্তি ছিল না। স্কুলের দুষ্টু ছাত্ররা সুযোগ পেলেই ব্ল্যাকবোর্ডে বা স্কুলের ওয়াশরুমের দেওয়ালে অদ্ভুত ঘোড়ার ছবি আঁকাতো, যার শরীরটা ডিমের মতো গোল আর মুখটা ঘোড়ার মতো। ছবির নিচে বড় বড় করে লেখা থাকতো কুতুরাই মুত্তাই। একদিন কাথামুত্তু ওয়াশরুমের দেওয়ালে এরকম এক ছবি দেখে রাগে অগ্নি শর্মা হয়ে যায়। প্রচন্ড রেগে হাতে একটা লম্বা বেত নিয়ে ক্লাসে ঢুকে হুঙ্কার দিয়ে জিজ্ঞেস করে, এই ফালতু কাজটা কে করেছে? ভয়ে তখন পুরো ক্লাস নীরব। কাথামুত্তু রাগের মাথায় যাকেই সামনে পায় তাকেই ধরে জনমের মার দেয়। কিন্তু তাতে কি আর মানুষের মুখ বন্ধ করা যায়? আড়ালে তার এই নামটা ঠিকই ছড়িয়ে পড়ে। একদিন কাথামুত্তু যখন স্কুলের স্টাফ রুমে বসে ছাত্রদের খাতা দেখছে, তখনই হঠাৎ একটা কল আসে। অপর পাশ থেকে কেউ কিছু
বলতেই খবরটা শোনা মাত্রই কাঠামোতো এক মুহূর্ত দেরি না করে সোজা ছুটে আসে সরকারি হাসপাতালে। নার্সরা জানায় যে তার একটা ছেলে হয়েছে। কাঠামোতো খুশিতে গদগদ হয়ে হাসপাতালের ওয়ার্ডে ঢুকতেই ছোট্ট দোলনায় থাকা ফুটফুটে এক বাচ্চাকে কোলে তুলে গালে কপালে চুমু খেয়ে আদর করতে করতে আনন্দে কান্না করে দেয়। তখনই পেছন থেকে এক মাতাল লোক এসে তার কাঁধে হাত রেখে রাগী গলায় বলে, এই যে মশাই, এটা কি হচ্ছে? নিজের বাচ্চার সাথে খেলুন না। কাঠামোতো অবাক হয়ে বলে, আরে আমি তো আমার বাচ্চার সাথেই খেলছি, আপনি কে? লোকটা তাচ্ছিল্য করে বলে, এত সহজে কি বাবা হতে চান? এটা আমার বাচ্চা। আপনি নিজের চেহারাটা একবার আয়নায় দেখেছেন? আপনার মতো এমন কালো বেটে মানুষের ঘরে এত ফর্সা আর সুন্দর বাচ্চা হবে, সেই আশা আপনি করেন কি করে? বলেই লোকটা বাচ্চাটাকে কাঠামোতোর কোল থেকে একদম ছিনিয়ে নিয়ে যায়। ঠিক তখনই একজন নার্স এসে কাঠামোতোকে তার আসল বাচ্চার কাছে নিয়ে আসে। নার্স তাকে দেখিয়ে দেয় অন্য এক দোলনায় শুয়ে থাকা একটা ছোট্ট মায়া ভরা চেহারার ফর্সা টুকটুকে বাচ্চাকে। প্রথমে ভয় থাকলেও এমন ফুটফুটে বাচ্চাকে দেখে সে তার সন্তানকে কোলে তুলে নিয়ে সব অপমান ভুলে একগাল মিষ্টি হাসি দেয়। তার মনে তখন পিতৃত্বের অনাবিল আনন্দ। এদিকে স্কুলে যখন খবর পৌঁছায় যে কাঠামোতো স্যারের ছেলে হয়েছে আর আজ সে স্কুলে আসবে না, তখন পুরো ক্লাস আনন্দে ফেটে পড়ে। ছাত্ররা বেঞ্চ চাপড়ে খুশিতে স্লোগান দেয়, কুতুরাই মুত্তাই। বাড়িতে কাঠামোতো তার ছেলের জন্য একটা সুন্দর নাম ঠিক করে। পরম মমতায় বাচ্চার দিকে তাকিয়ে বলে, আমার ছেলের নাম হবে হ্যাপি। হ্যাপি ধীরে ধীরে বড় হতে থাকে। কাঠামোতো একজন রাগী শিক্ষক হলেও বাবা হিসাবে চেয়েছিল একদমই উল্টো। সে তার কলিজার টুকরো ছেলেকে প্রচন্ড ভালোবাসে। হ্যাপির সব আবদার সে হাসি মুখে পূরণ করে। কখনো সে হ্যাপির জন্য ঘোরা হয়, কখনো তাকে কাঁধে নিয়ে পুরো গ্রাম ঘুরে বেড়ায়। হ্যাপির কাছে তার বাবা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। কিন্তু সমস্যা শুরু হয় তখন যখন সে একটু বুঝতে শেখে। স্কুলের বন্ধু থেকে শুরু করে পাড়ার লোকজন সবাই তাকে কুতুরাই মুত্তাই জুনিয়র বলে টিটকারি করতে শুরু করে। বাবার এই নামটা যেন হ্যাপির কাছে একটা অভিশাপের মতো হয়ে দাঁড়ায়। সে এই নামটা একদমই পছন্দ করত না। ক্লাসে কেউ তাকে এই নামে ডাকলে সে রেগে গিয়ে তার সাথে মারামারি পর্যন্ত করত। তার মনে সবসময় একটা চাপা ক্ষোভ কাজ করত যে কেন সবাই তার বাবাকে এই অদ্ভুত নামে ডাকে, আর কেনই বা তাকেও এই নামের ভাগিদার হতে হয়। এই কষ্টে সে কখনো তার স্কুলের ক্রাশকে বড় চকলেট দিতে না পারায় আফসোসে বাবার দেওয়া গিফট ছুঁড়ে ফেলে, তো কখনো বাবার কাছে বায়না ধরে সে তাজমহল দেখতে যাবে। গল্প ফিরে আসে বর্তমানে। থেনমোজি হ্যাপিকে বলে, তুমি ভেবো না যে আমি তোমাকে পছন্দ করি না। তুমি অনেক কিউট, ইনোসেন্ট আর হ্যান্ডসাম একটা ছেলে। এই শহরের অনেক মেয়ে তোমাকে পছন্দ করে। সত্যি বলতে কি, আমিও তোমাকে অনেক পছন্দ করি। হ্যাপি তখন অভিমান নিয়ে জিজ্ঞেস করে, তাহলে সমস্যা কোথায়? কেন তুমি আমাকে রিজেক্ট করছো? থেনমোজি বলে, আমি কেন? এই শহরের কোনো মেয়েই কখনো কুতুরাই মুত্তাইয়ের ছেলের স্ত্রী বা কুতুরাই মুত্তাই জুনিয়রের বউ হতে চাইবে না। এটাই বাস্তবতা। আমাকেও তো এই শহরেই থাকতে হবে। আমি চাই না বিয়ের পর রাস্তার লোক আমাকে দেখে কুতুরাই মুত্তাইয়ের ছেলের বউ বলে হাসাহাসি করুক। আমার এই সুন্দর থেনমোজি নামটা চিরকালের জন্য হারিয়ে যাক। কথাগুলো শুনে হ্যাপির বুকের ভেতরটা যেন দুমড়ে মুচড়ে যায়। যে বাবাকে সে এতটা ভালোবাসে, আজ সেই বাবার কারণেই তার ভালোবাসা তাকে ছেড়ে যাচ্ছে। এত কষ্ট দিয়েও থেনমোজির যেন মন ভরে না। সে হ্যাপির দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, তুমি কিছু মনে করো না, কিন্তু তোমার বাবাকে সত্যি সত্যি দেখতে একদম কুতুরাই মুত্তাই মানে ঘোড়ার ডিমের মতো লাগে। হ্যাপির এবার এতটাই রাগ হয় যে থেনমোজির সাইকেল ধাক্কা মেরে নদীতে ফেলে দেয় হাঁটা। থেনমোজি রেগে চিৎকার করে বলে, তোমার ওই বাবার জন্যই তোমাকে একদিন রাস্তায় ভিক্ষা করতে হবে, কুতুরাই মুত্তাই জুনিয়র। রাতে মনের কষ্টে মাতাল হয়ে হ্যাপি তার বন্ধুকে বলে, আমার কষ্ট আজ থেকে শুরু হয়নি, শুরু হয়েছিল সেই ক্লাস 1-এ, যখন বাবা বড় চকলেট কিনে না দেওয়ায় আমার প্রথম ভালোবাসার প্রীতি আর একজনের হয়ে যায়। এরপর সুয়েতা বাবার বেতের বাড়ি খেয়ে আমাকে গালি দেয়। পরিমালাকে ম্যাথে ফেল করালে সে আমার সাথে ব্রেকআপ করে। এমনকি শার্লি, ডেইজি এদেরকেও ছাড় দেয়নি। ক্লাসে কান ধরে দাঁড় করানোর জন্য এরা সবাই আমাকে ছেড়ে যায়। আর আজ সেই বাবার কারণে থেনমোজিও আমাকে ছেড়ে চলে গেল। মনের কষ্টে ভেবেছিলাম বাবার ওই কুৎসিত কালো ছায়া আর এই অভিশপ্ত শহর ছেড়ে চলে যাব, নতুন ব্যবসা শুরু করব। বাবাকে সেটা বলতেই আমাকে ছেঁড়া 100 টাকার নোট দিয়ে বলল, সব ধরনের ব্যবসা আমার করা আছে, এসব দিয়ে কিছু হয় না, পড়ালেখাটাই গুরুত্বপূর্ণ। যা, এতে টেপ লাগিয়ে ব্যাংকে জমা দিয়ে পড়তে বস। কিপটা বাবার জন্য বেচারা একটু শান্তিও নেই। বন্ধুর এই হাল দেখে রবি বলে, এই শহরের সব মেয়ে তোকে চেনে, এটাই তো সমস্যা, তাই না? তাহলে তুই অন্য শহরে গিয়ে মেয়ে পটাবি, ব্যাস সমস্যার সমাধান। এই বুদ্ধিটা হ্যাপির খুব ভালো লাগে, তাই সে ভেবে নেয় সে আজ থেকে অন্য শহরের আইটি ফার্মে অ্যাপ্লাই করবে। তবে এই বেচারার অবস্থা এতটাই খারাপ যে স্বপ্নে সে সোলমেটকে খুঁজতে গেলেও বাবার চেহারা দেখে। তবে এত কষ্টের মাঝেও সেদিন সে সবচেয়ে বেশি
বেশি খুশি হয় যেদিন বাবা তাকে উঠিয়ে অফার লেটার ধরিয়ে দেয়, আর সেটা খুলতেই দেখা যায় তার বেঙ্গালুরুতে জব হয়ে গেছে। ব্যাস, সাথে সাথে হ্যাপি বাবা মা আর এই অভিশপ্ত গ্রাম থেকে বিদায় নিয়ে উঠে যায় ট্রেনে। বেঙ্গালুরুতে পৌঁছাতেই দেখে তাকে নিতে এসেছে তারই সিনিয়র বস্কি। তবে সে নিজেকে ডক্টর বস্কি বলে পরিচয় দেয়, কারণ ইউটিউবে ডক্টর বস্কি নামের এক কাইরোপ্র্যাক্টরের ছদ্মবেশে হাড় মটকানোর রোগীকে সারিয়ে দেওয়ার ভিডিও বানায়। এই বস্কি তার রোগীদের ঘাড় এমন নির্মম ভাবে মটকায় যে হাড় ভাঙার মটমট শব্দ স্পিকারে স্পষ্ট শোনা যায়। বস্কি সারাদিন অফিসে আইটির জব করলেও অবসরে এসব ভিডিও বানায়। যাই হোক, এত মডার্ন শহরে এসেছে, ছবি না তুললে হয় নাকি? হ্যাপি এখন সেকেন্ডে তার প্রোফাইলে স্ট্যাটাস আপডেট করে, তবে বেচারা ইংরেজিতে বড্ড কাঁচা, তাই ভুলভাল ইংলিশেই পোস্ট করে দেয়। দীর্ঘ পথ পাড়ি দিয়ে অবশেষে তারা স্বপ্নে শহরে পৌঁছায়। X1 টেকনোলজিস নামের একটা বেশ নামি দামি কর্পোরেট আইটি কোম্পানিতে আজ হ্যাপির প্রথম দিন। সকালে সুন্দর করে ইস্ত্রি করা ফর্মাল শার্ট পরে গলায় আইডি কার্ড ঝুলিয়ে অফিসের সুন্দরী মেয়েদের মেসেজ দিয়ে পটানোর চেষ্টা করে। সেখানেও কেউ গালি দেয় তো কেউ ব্লক করে দেয়, কেউ আবার হ্যাপির মতো গ্রাম্য ছেলেকে দেখে ভ্যা ভ্যা করে কান্না জুড়ে দেয়। মনের কষ্টে এসব মেয়ে পটানো বাদ দিয়ে হ্যাপি এবার কাজে মন দেওয়ার কথা ভাবে। সে এবার একটা নতুন মেডিকেল অ্যাপ ডেভেলপ করে যার নাম হেলথসি। আজ কনফারেন্স রুমে বসের সামনে সেই প্রজেক্টের প্রেজেন্টেশন দিবে। তখনই বস জানায় তাদের বর্তমান টিম লিডারের কোম্পানি বদলে গিয়ে নতুন এক কোম্পানি এসেছে, আর নতুন লিডারের নাম কাভিয়া। তখনই স্মার্ট কর্পোরেট আউটফিট আর আত্মবিশ্বাসী চাহনি নিয়ে কাভিয়ার রুমে ঢুকতেই বসকে জানায় এই ম্যাম এতটা কোয়ালিফাইড যে তার অ্যানুয়াল স্যালারি 25 লাখ। তোর মতো মাসে 25,000 কামিয়ে ভাব নেয় না। তবে টাকার হিসাব তো পরে হবে। কাভিয়াকে দেখা মাত্রই হ্যাপি তার স্বপ্নের রাজকুমারীর চেহারা খুঁজে পায়। তার এই মুগ্ধ চাহনি অবশ্য কাভিয়ার নজর এড়ায় না, তাই কাভিয়ার মুচকি হেসে তাকে প্রেজেন্টেশন দিতে ডাকে। এবার যাবা কই? বেচারা ভয়ে ভয়ে তার ভাঙাচোরা ইংলিশে কোনো রকমে বোঝায় টেকনোলজি এত এগিয়ে যাওয়ার পরও সকল সুবিধা শুধুমাত্র শহরের লোকই কেন পাবে, তাই সে গ্রামের লোকদের জন্য এমন অ্যাপ বানিয়েছে যে তারা এক ক্লিকেই চিকিৎসা, ওষুধ এবং খাবার তাদের দরজার কাছে পাবে। সবাই যখন হ্যাপির ভাঙা ভাঙা ইংলিশ শুনে হাসায় ব্যস্ত, কাভিয়া তখন মন দিয়ে তার কথা শুনে বলে, তুমি আসলেই ট্যালেন্টেড, তোমার কনসেপ্ট আমার খুবই ভালো লেগেছে বলেই তার পিঠ চাপড়ে শাবাশি দেয়। সবাই তো একদম হতবাক হয়ে যায়। এরপর থেকে অফিসে কাভিয়াকে দেখলেই হা করে তাকিয়ে থাকে, মানে ভালোবাসা মানে না বাধা, সেই অবস্থা আর কি। এভাবেই যখন সারাদিন কাভিয়াকে দূর থেকে দেখে তার সময় কাটছে, তখনই একদিন লাঞ্চ ব্রেকের সময় কাভিয়া জিজ্ঞেস করে, আমি লাঞ্চে যাচ্ছি, কেউ কি আমার সাথে জয়েন করবে? অফিসের বাকি ছেলেরা যখন বসের সাথে যাওয়ার ভয়ে একে অপরের মুখ চাওয়াচাই করছে, তখনই হ্যাপি হাত উঁচু করলে সবাই হতবাক হয়ে যায়। নিশ্চয়ই ভাবছেন এত সুন্দরী মেয়ের সাথে লাঞ্চ করতে কেউ রাজি হলো না কেন? আসলে এরা ভয়ে আছে যে তাদের এত কম স্যালারি যে সেটা কাভিয়ার এক বেলার খাবারের বিল। এই কথা জানতেই বেচারা হ্যাপি কাভিয়াকে না বলে মান সম্মান বাঁচানোর চেষ্টা করলেও কাভিয়া তাকে নির্ভয় দিয়ে নিয়ে আসে দামি এক রেস্টুরেন্টে। চারিদিকে রোমান্টিক পরিবেশ, মানুষের হাবাইতের মতো খাওয়া, সব দেখে হ্যাপির বেশ ভালোই লাগছিল। কিন্তু বিপত্তি বাধে তখন যখন ওয়েটার তাকে মেনু কার্ড দেয়। খাবারের ইচিং বিচিং নাম আর দাম দেখে হ্যাপির চোখ তো কপালে ওঠার জোগাড়। এত ভারী ভারী ইংলিশ দেখে হ্যাপির মনে হয় এ তো অদ্ভুত সব অঙ্কের ফর্মুলা। হ্যাপি ঘাবড়ে গিয়ে মেনু কার্ড উল্টে পাল্টে দেখে মনে মনে ভাবে, ভাই এখানে কি শান্তিতে খেতে এসেছি নাকি অঙ্কের পরীক্ষা দিব? স্কুলেও তো এত কঠিন অঙ্ক করিনি। বেচারা অনেক ভেবে সবচেয়ে কম দামের খাবারটা অর্ডার দেয়। দেখা যায় এটা আসলে কোনো খাবার না, বরং পানি। বেচারা লজ্জায় মুখ লুকায়। ওয়েটার আর কাভিয়া তখন হেসে কুটি কুটি হচ্ছে। ওয়েটার বলে, নিজেকে একটু আপডেট করেন স্যার। কাভিয়া হেসে বলে, এত ঘাবড়ানোর কিছুই নেই, বিল তো আমি দিব। তা তোমার বাবা মা কি করে? বাবার কথা শুনে কাভিয়া আবার পালিয়ে না যায়, সেই ভয়তে বেচারা এবার ঘামতে শুরু করে। তবে বিষয়টাকে ইগনোর করে সে কোনো রকমে কাকুতি মিনতি করে কাভিয়ার সাথে সেলফি তুলে পোস্ট করে দেয়। তবে কাভিয়া যখন হ্যাপির ফেসবুকে তার আজবাজব সব পোস্ট দেখে, তার হাসি যেন থামতেই চায় না। কখনো হ্যাপি নিজেকে বিশাল এক ইগলের পিঠে বসিয়ে এডিট করে ক্যাপশন দেয়, আই ওয়াজ বর্ন টু ফ্লাই। আবার কখনো গ্রামের রাস্তায় গরুর পালের সামনে দাঁড়িয়ে টিকটকে নাচ করে। কাভিয়া এবার হাসতে হাসতেই বলে, তোমার পা থেকে মাথা পর্যন্ত একদম বদলে ফেলতে হবে। রাতে হ্যাপি বস্কিকে রেস্টুরেন্টে হওয়া সবকিছু বলতেই বস্কি বুঝিয়ে বলে, সবাই এখন ফেসবুক ছেড়ে ইনস্টাগ্রামে এসেছে, তাই কাভিয়ার মতো মডার্ন আর স্মার্ট মেয়ের মন পেতে হলে তোমাকেও স্মার্ট হতে হবে। তবে ইনস্টাতে আইডি খুলে কাভিয়াকে মেসেজ দিতেই সেও উত্তর দেয়। এভাবেই রাতের পর রাত কথা, শপিং এ যাওয়া, রেস্টুরেন্টে নতুন নতুন খাবার ট্রাই করা, সব মিলিয়ে তাদের প্রেম তখন তুঙ্গে। এতদিনে হ্যাপিও কাভিয়ার সাহায্যে তার বেশভূষা আর বডি ল্যাঙ্গুয়েজ বদলে একদম হিরোদের মতো হয়ে গেছে। তবে হ্যাপি শুধু নিজেকে বদলায়নি, বরং দিন রাত পরিশ্রম
পরিশ্রম করে তার হেলথি আর হ্যাপি কানেক্ট অ্যাপের প্রেজেন্টেশন রেডি করে। অবশেষে প্রজেক্ট প্রেজেন্টেশনে যেদিন সে সবার সামনে স্টেজে দাঁড়িয়ে ফুল কনফিডেন্স নিয়ে তার আইডিয়া প্রেজেন্ট করে, পুরো হল রুম হাত তালিতে ভরে যায়। তার ইনোভেটিভ আইডিয়ার জন্য বসের থেকে সে বেস্ট এমপ্লয়ি অফ দ্য ইয়ারের অ্যাওয়ার্ডও জিতে নেয়। এভাবে প্রতি মাসে তার অ্যাওয়ার্ডের সংখ্যা বাড়তেই থাকে। কাভিয়া হ্যাপির এই সাফল্যে দারুণ খুশি। সে হাসি মুখে মেসেজ পাঠায়। পরের দিন অফিসে দেখা হলে কাভিয়া হাত বাড়িয়ে বলে, আই এম সো প্রাউড অফ ইউ। ভালোবাসার মানুষ থেকে অনুপ্রেরণা পেতে কার না ভালো লাগে। একদিন হ্যাপি কাভিয়ার ফোনে এক সুন্দরী ছবি দেখে জিজ্ঞেস করে, এটা কি তোমার বোন? কাভিয়া হেসে বলে, আরে না বোকা, এটা আমার মা। হ্যাপি যেন এবার আকাশ থেকে পড়ে। তবে কাভিয়া যেই না হ্যাপির বাবা মায়ের ছবি দেখতে চায়, অমনি হ্যাপি বাহানা বানিয়ে ওয়াশরুমে বসে মানিব্যাগে রাখা বাবা মায়ের ছবিটা সরিয়ে পকেটে রাখে। বেচারা আছে মহাভয়ে, পুরোনো ঘটনা আবার যেন তার সাথে না হয়। কাভিয়ার দেরি হয়ে যাচ্ছে, তাই সে আগামীকাল তার জন্মদিনের পার্টিতে জলদি আসতে বলে বের হয়ে যায়। পরের দিন হ্যাপি আর বস কি কাভিয়ার বার্থডে পার্টিতে ঢুকতেই তাদের চোখ ছানা বড়া হয়ে যায়। বিশাল এক আলিশান বাড়ি, চারিদিকে ঝলমলে আলো, দামি ডেকোরেশন আর কোট টাই পরা বড় বড় সব বিজনেসম্যানদের ভিড়, যাদের ছবি রোজই কোনো না কোনো ম্যাগাজিনে ছাপে। হ্যাপি বেশ নার্ভাস ফিল করে, কিন্তু কাভিয়া তাকে দেখেই হাসি মুখে এগিয়ে আসে। এরপর কাভিয়া হ্যাপিকে তার বাবার সাথে পরিচয় করিয়ে দিতে নিয়ে আসে। ব্লেজার আর চোখে চশমা পরা, হাতে ড্রিঙ্কস এর গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকা হ্যান্ডসাম তবে গম্ভীর চেহারার রাজীবকে দেখতেই হ্যাপি বেশ ভয় পেয়ে যায়। না জানি আজ তাকে কতটা অপমান হতে হবে। কিন্তু কাভিয়া তার পরিচয় করিয়ে দেওয়ার পর রাজীব হ্যাপির দিকে তাকিয়ে বলে, হ্যালো মিস্টার হ্যাপি, আমি রাজীব, আমেরিকা থেকে এসেছি। তোমার টিমের কর্পোরেট মেম্বারদের কাছে তোমার প্রজেক্টের ব্যাপারে অনেক শুনেছি, তুমি আসলেই ট্যালেন্টেড। হ্যাপি যেন একটু স্বস্তি ফিরে পায়। এরপর সবাই মিলে আনন্দে বার্থডে কেক কাটে, পার্টি এনজয় করে। এসব দেখে হ্যাপি এটাই ভাবে, কোথায় কাভিয়ার জন্মদিন সেলিব্রিটিদের মতো পালন করা হয় আর কোথায় তার জন্মদিন ছোট বাচ্চাদের মতো নুডলস আর 5 স্টার চকলেট দিয়ে পালন করা হয়। এই দুই পরিবারের মধ্যে মিল হওয়া কি আদেও সম্ভব? পার্টি শেষে হ্যাপি যখন কাভিয়াকে নিয়ে একা কথা বলার সুযোগ খুঁজছে, তখন তার মনের ভিতরে অন্য এক বিশাল যুদ্ধ চলছে। আসলে গ্রাম থেকে আসার সময় হ্যাপির মা তাকে একটা সুন্দর রূপার পায়েল দিয়ে বলেছিল, বাবা তুই যখন নিজের পছন্দের মেয়েকে খুঁজে পাবি তখন এই পায়েলটা তাকে দিবি, এটা আমাদের পরিবারের আশীর্বাদ। হ্যাপি ঠিক করেছিল কাভিয়া জন্মদিনে মায়ের দেওয়া পায়েলটাই তাকে গিফট করবে। কিন্তু বস কি তাকে ডেকে বলে, তুই কি পাগল নাকি? এটা একটা হাই ক্লাস কর্পোরেট পার্টি, এখানে সব সস্তা রূপার পায়েল দিলে তোর মান সম্মান যাবে। কাভিয়ার মতো বড় লোকের মেয়েকে প্রপোজ করতে হলে তোকে হয়তো দামি ফুলের তোড়া নয়তো এক্সপেন্সিভ গিফট দিতে হবে। এসব ইমোশনাল জিনিস দিয়ে কিছু হবে না। হ্যাপির হাতের প্যাকেটে মায়ের দেওয়া সেই রূপার পায়েল আর সামনে রাখা টেবিলের উপরে দামি দামি সব গিফট আর ফুলের তোড়া। তাহলে কি সে এই প্যাকেট রেখে ফুলের তোড়া নিয়ে তার অস্তিত্ব ভুলে এদের মতোই হয়ে যাবে? না না, এসব কিছুই হয়নি। তবে হ্যাপির মনের মধ্যে তখনও একটা অদ্ভুত দ্বিধা কাজ করছে। একদিকে তার গ্রামের সাধারণ মা বাবার দেওয়া একটা ছোট্ট রূপার পায়েল, আর অন্যদিকে পার্টিতে রাখা দামি দামি সব গিফট। হ্যাপি অতিরিক্ত চিন্তায় স্মোক করতে থাকে, সামনে ড্রিঙ্কস এর গ্লাস বাদ দিয়ে চায়ে বিস্কুট ডুবিয়ে খায়। এসব উদ্ভট কাজ দেখে কাভিয়া হাসতে হাসতে জিজ্ঞেস করে, সিগারেট, চা আর বিস্কুট, এটা আবার কেমন কম্বিনেশন? তুমি আমার জন্য কোনো গিফট আনোনি? বেচারা কি আর করবে, কোনো উপায় না পেয়ে মলিন মুখে গিফটের প্যাকেটটা দিয়ে বাহানা বানিয়ে বলে, আসলে স্পেশাল ফিল করতে চেয়েছিলাম তাই পার্টিতে দেইনি। তবে কাহিনী হয় উল্টো। কাভিয়া এই একজোড়া নুপুর পেয়ে খুবই খুশি, চুরির মতো হাতে নিয়ে বাচ্চাদের মতো হাসতে থাকে। হ্যাপি বিরক্ত হয়ে বলে, এটা তো পায়ে পড়ে। কাভিয়া খুব ভাব দেখিয়ে বলে, তা আমি জানি বলে আচমকাই গভীর নজরে তাকিয়ে হ্যাপির মুখ থেকে সিগারেটটা নিয়ে হাঁটু গেড়ে বসে বলে, তুমি কি তোমার বাবা আর মাকে বলবে আমার বাবা মায়ের কাছে আমাদের বিয়ের কথা বলতে? নাও, হয়ে গেল তো। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। বেচারা ভয়ে ভয়ে সিগারেট নিতে কাভিয়া তো খুশি হয়ে যায়, কিন্তু তার বাবা মাকে কি কাভিয়া আর তার পরিবার আদেও মেনে নিবে? সেই টেনশনে স্মোক করতে করতে সেটা হঠাৎই ডাস্টবিনে ফেলে দেয়। এটা কোনো কথা? কাভিয়া রেগে সেটা ডাস্টবিন থেকে উঠিয়ে বলে, এই মুহূর্তকে মনে রাখতে এটা যত্নে রাখতে হয় বলদ। আর শোনো, যা করার তাড়াতাড়ি করো, কারণ আমার হাতে সময় কম। এদিকে পার্টির আরেক পাশে কাভিয়ার বাবা তখন তার বিজনেস পার্টনারদের সাথে গল্প করছে। বিজনেস পার্টনাররা বলে, কাভিয়ার বিয়ে শহরের বড় বিজনেসম্যানের ছেলের সাথে ঠিক করার কথা ভাবছো নাকি? কিন্তু আমাদের মনে হয় কাভিয়ার জন্য হ্যাপি বেস্ট হবে, কারণ হ্যাপি আসার পর আমাদের কোম্পানির প্রফিট মার্জিন বেড়ে গেছে। ও অনেক ট্যালেন্টেড, আমাদের উচিত তার পরিবারকে ইনভাইট করা। হ্যাপি যেমন স্মার্ট, তার পরিবারও নিশ্চয়ই তেমনই ইনোসেন্ট আর স্মার্ট হবে। দেখেছেন কি কাণ্ড? এরা যখন সত্যি হ্যাপির পরিবারকে দেখবে তখন না জানি কি হবে। এই চিন্তা শুধু আমার আপনার না, বেচারা হ্যাপিও দুই পরিবারের ছবি পাশাপাশি রেখে এটাই ভাবছে।
হ্যাপি এত চিন্তায় আছে যে কাভিয়ার কোনো মেসেজ বা কলের উত্তরই দিচ্ছে না। এটা দেখে কাভিয়া প্রচুর বিরক্ত। তখনই আচমকা তার ছোট বোন ঋতুর খিচুনি উঠে যায়। কাভিয়ার চিৎকারে বাবা মা দৌড়ে আসে। অ্যাম্বুলেন্সে কল দিলেও তারা যখন কল রিসিভ করে না তখন হ্যাপিকে কল দেয়। দেবদাস হ্যাপিও কল রিসিভ করে না। কোনো উপায় না পেয়ে বাবা তার কারে করে ঋতুকে হাসপাতালে আনে। সারা রাত এই পরিবার দু চোখের পাতা এক করতে পারে না। হ্যাপিকে এত চিন্তায় দেখে বস কি বলে, তুই নিজেকে নিয়ে এত ইনসিকিউর কেন? কাভিয়া মডার্ন আর স্মার্ট, সেসব সামনে নিবে। হ্যাপি বলে থেনমজিও এমনই ছিল, পরে সেও আমাকে বাবাকে নিয়ে অনেক কথা শুনিয়েছে, তাই আমি ভয়ে আছি। কাভিয়া যদি এমন বলে আমি ওকে ঘৃণা করব, আর সেই কষ্ট আমি মানতে পারবো না। বেচারা মনের কষ্টে ড্রিঙ্কস করে দিন কাটিয়ে দেয়। সন্ধ্যায় কাভিয়া প্রচন্ড রেগে জিজ্ঞেস করে, আমার প্রপোজ অ্যাকসেপ্ট করে এমন অদ্ভুত আচরণ কেন করছো? তুমি কি আমাকে বিয়ে করতে চাচ্ছ না? আর সহ্য করতে না পেরে হ্যাপি তার বাবা মায়ের ছবি পাঠিয়ে বলে, ওদের ছবি দেখে যদি পছন্দ না হয় তাহলে আমাকে আর কল দিবে না। আমি শুনতে চাই তুমি আমার বাবা মাকে নিয়ে কি ভাবো। কাভিয়া ছবিটা দেখে একের পর এক মেসেজ করতেই থাকে। হ্যাপির মেসেজ দেখার আর সাহস হয় না। তখন কাভিয়া কল করে বলে, এসব তোমার আগে দেখানো উচিত ছিল, এখন কেন বলছো? আমাদের সম্পর্ক আর এগোনো সম্ভব না। আমি আমার উত্তর মেসেজ করেছিলাম, তুমি দেখোনি তাই কল দিলাম। হ্যাপির মন আরো একবার ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। রাগে কষ্টে ফোন আছড়ে সেখান থেকে চলে যায়। বেশ কিছুক্ষণ পর কাভিয়ার কথা মনে পড়তে দৌড়ে মেসেজ চেক করতে আসতেই শোনে কাভিয়া বলেছে, তোমার বাবা মা অনেক কিউট। তখনই কাভিয়া কল দিয়ে বলে, কি জনাব, অভিনয় কেমন লাগলো? এত কিছুতেও আসলে হ্যাপির মন শান্ত হয়নি, তাই সে কাভিয়াকে বলে তার বাবা মাকেও এই ছবি দেখাতে, তারা কিভাবে সে জানতে চায়। বাবা ছবিটা ভালো করে দেখে বলে, মনে হয় এটা অনেক সহজ সরল, ওদেরকে আমাদের অ্যানিভার্সারি পার্টিতে ডাকো। এবার তো হ্যাপির মনে রীতিমতো বিয়ের সানাই বাজতে শুরু করে। তবে সমস্যা হলো এখন তার রাগী বাবাকে সে কিভাবে রাজি করাবে। মা কোনো রকমের বাহানা করে বলে, পণ্ডিত একটা মেয়ের ছবি দিয়েছে, হ্যাপিও অনেক পছন্দ করেছে, মেয়েটা আমার দূরের আত্মীয়। কাভিয়ার মডার্ন ছবি দেখে বাবা এদের মিথ্যা ঠিকই ধরে ফেলে, তবে ছেলের জন্য যেতে রাজিও হয়ে যায়। কিন্তু ট্রেনের দুইটা টিকিট দেখে রেগে তাকাতেই হ্যাপি বুঝিয়ে বলে, বাবা ওরা আসলে মডার্ন ফ্যামিলি, তাই বেশি ভিড় পছন্দ করে না, তাই তুমি আর মা গেলেই হবে। বাবা রেগে বলে, তাহলে ওই আলমারিতে 50টা ছবি আছে, তাদের মধ্যে কাউকে পছন্দ করো। হ্যাপি এবার ভয়ে বলে, না বাবা তোমার যা খুশি করো, বলেই দে দৌড়। আজ রাজীব আর রিনার 25তম বিবাহবার্ষিকীর পার্টি। বিশাল এক 5 স্টার হোটেলে এই পার্টির আয়োজন করা হয়েছে। রাজীব আজ এতটাই খুশি যে পুরো পরিবারকে নিয়ে নাচে। তখনই হঠাৎ তার কাঁধে হাত রাখে সুনীল। এই সুনীল আসলে রাজীবের উপরে অনেক রেগে আছে, কারণ রাজীব কাভিয়ার সাথে তার ছেলের বিয়ে ক্যান্সেল করে দিয়েছে। এদিকে হ্যাপি টেনশনে মরছে যে তার বাবা মা ফোন কেন তুলছে না। কাভিয়ার বাবা রাজীব তখন সুনীলকে জ্বালাতে স্টেজে দাঁড়িয়ে সবার সামনে হ্যাপির প্রশংসায় পঞ্চমুখ, যে অল্প কয়েকদিনেই সে কিভাবে তার ট্যালেন্ট দিয়ে নাম কামিয়েছে এবং সে ঠিক করেছে কাভিয়ার সাথে তাকে বিয়ে দিবে। ঠিক তখনই হোটেলের মেইন গেটে থামে একটা লোকাল বাস, আর সেই বাস থেকে নেমে আসে হ্যাপির বাবা আর তার পুরো গ্রামের মানুষ। সবাই ধুতি আর কুর্তা পরে হাতে কলা, আপেল আর কাঁঠাল নিয়ে লবিতে ঢোকে। বস কি তাদের কোনোভাবেই থামাতে পারে না। ওদিকে স্টেজে রাজীব হ্যাপির প্রশংসা করতে করতে ক্লান্ত। সে তো হ্যাপির ব্যাকগ্রাউন্ড বা পরিবারের কথা কিছু জানেই না। হ্যাপিকে নিয়ে গর্ব করে বলে, হ্যাপি আজ যেখানে পৌঁছেছে তা শুধুমাত্র নিজের ট্যালেন্ট আর কঠোর পরিশ্রমের ফল। সে কোনো বড় ফ্যামিলির সাপোর্ট ছাড়াই এই অসাধ্য সাধন করেছে। কাভিয়ার আজ হ্যাপির জন্য ভালোবাসা আর শ্রদ্ধা যেন কয়েক গুণে বেড়ে যায়। তখন আবার হোটেলে স্কেলেটার দিয়ে উপরে ওঠার সময় কাঠামোত্ত তখন রীতিমতো ঘাবড়ে গেছে, তবুও কোনো রকমে সিঁড়িতে ওঠে। পার্টিতে রাজীব যখন বিয়ের ডেট ফাইনাল করতেই যাবে, ঠিক তখনই হ্যাপির বাবা সবাইকে নিয়ে হই হুল্লোড় করে গ্রামের স্টাইলে নাচতে নাচতে পার্টিতে আসে। তাদের এই অদ্ভুত এন্ট্রি দেখে পার্টির সব বড় বড় বিজনেসম্যানরা হতবাক হয়ে তাকিয়ে থাকে। হ্যাপির তো মাথায় হাত, আর রাজীব আর কাভিয়া কিছু বলার ভাষাই হারিয়ে ফেলেছে। রাজীব হতবাক হয়ে জিজ্ঞেস করে, এরা কারা? কাভিয়া ফিস ফিস করে বলে, বাবা এরা হ্যাপির ফ্যামিলি। হ্যাপি দৌড়ে এসে বিরক্ত হয়ে বাবাকে জিজ্ঞেস করে, এসব কি হচ্ছে? বলেছিলাম শুধু তুমি আর মা আসবে, তুমি পুরো গ্রামকে কেন এনেছো? বাবা রেগে বলে, আমরা তো একা একা মেয়ের হাত চাইতে আসতে পারি না, গ্রামের লোকজন আর আত্মীয়রা কি বলবে? সুনীল তখন দূর থেকে গ্রামের এই লোকদেরকে দেখে বাকিদেরকে হেসে হেসে বলে, রাজীব আমার ছেলের বিয়ের প্রস্তাব আর বিজনেস ডিলকে রিজেক্ট করে খুব ভাব দেখাচ্ছিল। সে তার মেয়ের জন্য এমন এক ছেলেকে বেছে নিয়েছে যার পরিবারকে দেখে মনে হচ্ছে এরা কোনো পার্টিতে নয়, বরং মাঠে গরু চড়াতে এসেছে। হ্যাপি রেগে মাকে কল করলে মা বলে, আমি কি করব? তোর বাবা আমাকে রেখে ওদেরকে নিয়ে গেছে, বলে গেছে যে আমি তোকে কল দিয়ে বললে আমাকে বাড়ি থেকেই বের করে দিবে। বেচারা হ্যাপির তখন নিজের চুল নিজেই টেনে ছেঁড়ার মতো অবস্থা হয়। রাজীব সবার সামনে বিব্রত হয়ে কাভিয়াকে রেগে বলে, এদেরকে
এখনই বের করো। কাভিয়া প্রচন্ড রেগে হ্যাপিকে বলে এসব হচ্ছে কি। কাথামোত্ত তখন এত সুন্দরী বৌমা দেখে গর্ব করে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। গ্রামের এক মহিলা দৌড়ে এসে কাভিয়ার নজর কাটানোর জন্য চারিপাশে শুকনো পাতা ঘুরিয়ে তাকে থুতু ছিটাতে বলে। বেচারি তো আর এসব বোঝে না, তাই সে জোরে থুতু দিতে গেলেই সবাই তাকে আস্তে আস্তে ভালোবেসে থুতু দিতে বলে। কি এক মহাজালা, বাপ রে। এত ড্রামা দেখে সুনীলের মন ভরেনি, তাই সে রাজীবকে আরো বেশি করে অপমান করতে স্টেজে উঠে মাইক কেড়ে নিয়ে বলে আজ আমি সত্যি অনেক সারপ্রাইজ। অনুরোধ করব হ্যাপির বাবা যেন স্টেজে এসে 2 মিনিট কথা বলে। হ্যাপি লজ্জায় বাবাকে আটকাতে চাইলেও সে শোনেই না। স্টেজে উঠে সুনীল হ্যাপির বাবাকে জিজ্ঞেস করে বেঙ্গালুরু কেমন লাগলো বলে হ্যাপির বাবাকে মাইক দেয়। কাথামোতো তখন সহজ সরল ভাবেই রাজীবকে ধন্যবাদ দিয়ে বলে তার ছেলের সাফল্যে তার খুব গর্ব হচ্ছে। তার ছেলেও আজ শহরের বাবুদের মতো কোট স্যুট পরেছে, তাকে খুব সুন্দর লাগছে। সে চেয়েছিল তার আত্মীয়রা যেন এসব নিজ চোখে দেখে। সুনীল এবার কারিমুত্তকে অপমান করতে বলে অ্যানিভার্সারি কাপলকে উইশ করার জন্য একটা গান গেয়ে শোনান। বাবা প্রথমে লজ্জা পেলেও গ্রামের সবার উৎসাহে সুন্দর একটা গান গেয়ে তাদেরকে এতটা সম্মান দেওয়ার জন্য ধন্যবাদ দেয়। গান শেষ হওয়ার পর সুনীল ইচ্ছা করেই তার ড্রিঙ্কস তার জুতায় ফেলে দেয়। হ্যাপির বাবা লজ্জায় তার ধুতি দিয়েই সুনীলের জুতা মুছতে শুরু করে দেয়। এসব দেখে হ্যাপি স্তব্ধ হয়ে যায়, তবুও সে তার বাবার অপমানের জন্য একটা কথাও বলে না। সুনীল রাজীবকে বলে এটা হলো এই লোকের স্টেটাস বলেই চলে গেলে পার্টির সবাই হো হো করে হাসতে থাকে। এই অপমানের পর কাভিয়া অবাক হয়ে তাকিয়ে থাকলেও হ্যাপি রাগে আর কষ্টে সোজা বারে এসে একের পর এক ড্রিঙ্কস করতে থাকে। গ্রামের লোকেরা ততক্ষণে যার যার খুশি মতো খাবার ছিনিয়ে নিয়ে খেতে খেতে পুরো পার্টিতে হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে দেয়। কাভিয়া রেগে হ্যাপিকে এসব থামাতে বললেও হ্যাপি তাকে ইগনোর করে ড্রিঙ্কস করতেই থাকে। এসব আর সহ্য করতে না পেরে রাস্তায় হাঁটতে হাঁটতে সে একদল লোককে দেখে মনের কষ্টে তাদের সাথে উড়াধুরা নাচতে শুরু করে। বাবা তখন পার্টিতে রাজীবের বসকে পান খাইয়ে তার বন্ধু হয়ে যায়। রাজীব দূর থেকে এইসব দেখে রাগে ফুঁসতে থাকে। হ্যাপি বেচারা নাচতে নাচতেই রাস্তায় ফুলের তোড়ার উপরে শুয়ে পড়ে। বাবা তখন রাজীব আর রিনাকে বড় বড় ফুলের মালা পরিয়ে তাদের সাথে ছবি তুলে হ্যাপিকে পাঠায়। এই ছবি দেখে বেচারা হ্যাপি বাচ্চাদের মতো কান্না শুরু করে দেয়। এই বাবার জন্য এবার মনে হয় কাভিয়ার সাথেও তার ব্রেকআপ হয়ে যাবে। বেচারা। পার্টিতে সুনীল মনের খুশিতে নাচছে। হোটেল রুমে বসে রাজীব রাগে ফুঁসতে ফুঁসতে চিৎকার করে বলে কাভিয়া তোমার কথা ভেবে আমি নিজেকে আটকে রেখেছিলাম। ওই সুনীল আমাকে সার্কাস বলে অপমান করেছে। হ্যাপি আর তার পরিবার আমাদের স্টেটাসের সাথে কখনোই যায় না। হ্যাপির বাবা তখন হ্যাপিকে এতটা রেগে মাকে কলে ঝাড়ি মারতে দেখে রেগে বলে এখানে অন্যায়ের কি হলো? আমি আমার ছেলের খুশিতে সবাইকে সামিল হতে নিয়ে এসেছি। মডার্ন লোকদের ফুলের তোড়া শুধুমাত্র প্লাস্টিকের র্যাপারে মোড়া থাকে আর আমরা ঝুড়িতে ফুল এনেছি, পার্থক্য শুধু এটাই। হ্যাপি রেগে বলে তুমি এখন অন্তত আমাকে টিচারের মতো জ্ঞান দিও না। তুমি চাইলে শুধুমাত্র মাকে নিয়ে আসতে পারতে, কিন্তু তুমি সবাইকে নিয়ে এসেছো শুধুমাত্র শো অফ করার জন্য। রাজীব তখন কাভিয়াকে রেগে বলে যে সে ওদের যাওয়ার জন্য বাস বা ট্রাকের ব্যবস্থা করছে, আমি আর এসব সহ্য করব না। বাবা তখন হ্যাপিকে বলে ও তুই আমাদের জন্য অপমানিত হয়েছিস তাই তো, ঠিক আছে, একদিন আমি তোর এই ক্ষতি পূরণ করে দিব। তখনই কাভিয়া হ্যাপিকে কল দিলে হ্যাপি কি যে উত্তর দেবে সে তার ভাষায় খুঁজে পায় না। কোন রকমের রেগে ইশারা করে বাবাকে বলে এসেছো, খেয়েছো, তামাশা করেছো, এবার বাড়ি গিয়ে আমাকে উদ্ধার করো। হ্যাপি কাভিয়ার সাথে দেখা করতে আসলে কাভিয়া রেগে বলে এসব কি ছিল, তোমার জন্য বাবা চরম অপমানিত হয়েছে। হ্যাপি বলে তুমি তো শহরের মেয়ে, গ্রামের মানুষের চালচলন বোঝো না, এটাই আমাদের কালচার। এদিকে রাজীব তার বিজনেস পার্টনারদেরকে রেগে বলে ওদের জন্য আমি বসের সামনে একটা সার্কাস হয়ে গেছি। কাভিয়া প্রচন্ড রেগে বলে আমরা শুধুমাত্র তোমার বাবা আর মাকে রেখেছিলাম, পুরো গ্রামকে ডাকিনি। হ্যাপি এবার উল্টো রেগে বলে তোমার আত্মীয়রা যদি তোমাদের পার্টি অ্যাটেন্ড করতে পারে তাহলে আমার আত্মীয়রা কেন পারবে না? রাজীব তখন তার বন্ধুদেরকে রেগে বলে গ্রামের অশিক্ষিত লোকদেরকে পার্টিতে ডাকা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। নিজের মেয়ের কথা ভেবে এতক্ষণ ধৈর্য ধরেছিলাম, কিন্তু ওদের গলা ধাক্কা দিয়ে বের করা উচিত ছিল। ক্যাফের বাইরে হ্যাপি আর কাভিয়ার মধ্যে তুমুল ঝগড়া চলছে। হ্যাপি রেগে তার বাবাকে নিয়ে উল্টাপাল্টা বললে কাভিয়া রেগে গিয়ে হ্যাপিকে সাবধান করে বলে খবরদার বাবাকে নিয়ে কিছু বলবে না। হ্যাপি রেগে বলে আমি তো শুধু তোমার বাবাকে নিয়ে বলছি, কিন্তু তোমার পরিবার স্টেজে সবার সামনে আমার পুরো পরিবারকে অপমান করেছে। তুমি আসলে আমাকে কখনো আমার আসল সত্তার জন্য ভালোবাসোনি, বরং একটা আধুনিক পুতুল বানাতে চেয়েছিলে। এই জন্যই আমার পোশাক থেকে শুরু করে পুরোটাই মডার্ন করে দিয়েছো। তবে আমার পুরো গ্রামকে তো আর কখনো বদলাতে পারবে না। হ্যাপি গর্ব করে বলে আমার মা তোমার মায়ের মতো বিউটি পার্লারে যায় না, সারাদিন রান্নাঘরে পরিশ্রম করে। বাবা তোমার বাবার মতো এসি রুমে বসে কাজ করে না, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কাজ করে। তারা কোনো আমেরিকান প্রোডাক্ট না যে চাইলেই আমি বাবা
মাকে বদলে ফেলে দিব। এদিকে রাজীবের বন্ধুরা বলে হ্যাপি সোনার ডিম হলেও যে মুরগি সেটা পেরেছে সে কিন্তু সোনার না, তাই এই সম্পর্কটা একেবারেই হাস্যকর। বিয়ের পর তোমরা হ্যাপিকে নিয়ে বিদেশ চলে যাবে, সেখানে নতুন কোনো কোম্পানি খুলবে, এরপর শুধুমাত্র ছুটিতেই দেশে আসবে, ব্যাস তাহলেই হলো। অন্যদিকে হ্যাপি বলে সেদিন তো ফোনে বলেছিলে আমার বাবা মা অনেক কিউট, তার মানে কি সব তোমার অভিনয় ছিল তাই না? কাভিয়া কান্না করতে করতে হ্যাপিকে বলে আমি যা করেছি তোমার ভালোর জন্যই করেছি। মনে আছে প্রথম দিন মিটিং এ তুমি ঠিকমতো কথাও বলতে পারছিলে না, তাই আমি তোমার মধ্যে আত্মবিশ্বাস আনার জন্য মেকওভার দিয়েছি যেন তুমি নিজেকে ভালোবাসতে শেখো। আমি সবসময় তোমাকে সাপোর্ট করেছি কারণ আমি তোমার সরলতাকে ভালোবেসে ফেলেছিলাম। কিন্তু হ্যাপি তার কোনো কথা কানেই দেয় না, সে উল্টো কাভিয়াকে বলে বাহ তুমি তো চমৎকার অভিনয় করো। কাভিয়ার সহ্যের সীমা শেষ হয়ে যায়, তাই কান্না করতে করতে বলে আমার বাবা আর তোমার পরিবার যদিও এই বিয়েতে রাজি হয় তবুও আমি কোনোদিনও এই বিয়েতে রাজি হব না বলেই রেগে চলে যায়। এদিকে হ্যাপির বাবা হোটেলের ছাদে রাজীবের কাছে এসে ক্ষমা চাইতে আসতেই শুনতে পায় যে রাজীব বলছে ছবি দেখে ভেবেছিলাম ওরা অনেক সহজ সরল তাই দাওয়াত করলাম দুইজনকে, আর এরা পুরো গ্রামের লোক নিয়ে এসেছে, এরা তো আসলে ভিখারি। বাবার আর বুঝতে বাকি থাকে না শহরের এই মানুষগুলোর স্ট্যাটাস আর অহংকার আসলে কতটা ফাঁপা, তাই রেগে সেখান থেকে চলে যায়। লবিতে বসেই হ্যাপির মা গোমতীকে কল দিয়ে বলে কাল সকালেই বেঙ্গালুরুতে চলে আসবে। এদিকে হ্যাপি তখন ওয়াশরুমে বসে নেশার ঘরে বাবার ছবিকে জিজ্ঞেস করে আমার অপরাধটা কি ছিল, আমি তোমার থেকে বহু দূরে চলে যাব বলে ইচ্ছা মতো গালি দেয়। তখনই বাবা কল দিলে ভেজা বিড়ালের মতো বলে ঠিক আছে বাবা, মানে এ শুধু মুখেই ফটর ফটর, বাস্তবে কিছুই পারে না। পরের দিন সকালে এক বিরাট চমক নিয়ে হ্যাপির বাবা আর গ্রামের অন্যান্য মানুষ রাজীবের আলিশান বাড়িতে এসে সোফায় বসে। রাজীবের পরিবারের সবাই সিঁড়ির কাছে দাঁড়িয়ে এই অদ্ভুত দৃশ্য দেখে হতবাক হয়ে যায়। হ্যাপির বাবা হাত জোর করে রাজীবকে বলে যে তারা কাভিয়ার জন্য হাত চাইতে এসেছে, তবে গত রাতে আপনার সাথে যে দুজন স্যুট পরা লোক ছিল তাদেরকেও ডাকেন। উপায় না পেয়ে তাদেরকেও ডাকা হয়। কিছুক্ষণ পর হ্যাপি আর তার বন্ধু বসকি সেখানে আসে। এরাও বুঝে উঠতে পারে না যে এখানে ঠিক কি হচ্ছে। হ্যাপির বাবা তখন রাজীবকে বলে নিশ্চয়ই দ্বিধায় আছেন যে আমি কি করছি, আপনার জন্য এই দুইজন যেমন বিজনেস পার্টনার তেমনি এরা সবাই আমার বিজনেস পার্টনার বলেই তার সাথে আনা বড় বড় সব সুটকেস গুলো খোলা হয়, যার কোনোটার ভিতরে থরে থরে সাজানো নগদ টাকার বান্ডিল আর অন্যগুলোতে আছে অসংখ্য সম্পত্তির দলিল। বাবার উকিল তখন একে একে তাদের সম্পত্তির হিসাব দিতে শুরু করে। সে জানায় তাদের শহরের উত্তর দিকে 200 একর, দক্ষিণ দিকে 300 একর জমি আছে, এছাড়া 500 একর কৃষি জমি যার লাভের হিসাব এই দলিলগুলোতে দেখা আছে। এর পাশাপাশি 50 একরের গাছপালার খামার, 80 একরের নারকেল বাগান, একটা বিশাল মাছের খামার যেখানে 300 শ্রমিক কাজ করে, একটা রাইস মিল যেখানে 200 জন কাজ করে। হ্যাপির বাবা এবার রাজীবকে অপমান করে বলে রাজীবের সামান্য নেট ওর্থের চেয়ে তাদের সম্পদের পরিমাণ অনেক গুণ বেশি। সুটকেসের টাকা দেখিয়ে বলে এই ক্যাশ টাকা তো কেবল এক রাতে সংগ্রহ করা হয়েছে, আর ব্যাংকের অ্যাকাউন্টে এর চেয়েও অনেক বেশি টাকা আছে। হ্যাপি এসব শুনে ভাবে তার বাবা যে এত বড় লোক সে তো জানতোই না। হ্যাপির বাবা বলে সেদিন আপনার বসের সাথে কথা হওয়ার পর জানতে পারলাম আপনাদের এসব দামি গাড়ি, বিলাসবহুল বাড়ি সব ঋণের টাকায় নেওয়া, আসল ভিখারি তো আপনারা। আপনাদের সাহস হলো কিভাবে যে আমাদেরকে ভিখারি বলেন? হ্যাপির বাবা রাজীবকে ভালো করে বুঝিয়ে দেয় যে শুধু স্যুট বুট পরলেই, সাদা প্লেটে খাবার খেলে আর ওয়াইন খেলেই কেউ বড়লোক হয়ে যায় না। আসল সম্মান আর সৌন্দর্য থাকে মানুষের ব্যবহারে। তারা চাইলেই রাজীবের কোম্পানি কিনে নিতে পারত, কিন্তু কাল তারা রাজীবের বাড়ির খাবার খেয়েছে, এই জন্যই সে এখনো চুপ করে আছে। রাজীবকে তাচ্ছিল্য করে বলে পরের বার আমাদেরকে খুঁজতে গেলে স্টেশনে না গিয়ে এয়ারপোর্টে যাবেন। বাবা এবার হেসে হ্যাপিকে বলে কি তোর হারানো ইজ্জত ফিরিয়ে দিলাম তো? হ্যাপি ভ্যা ভ্যা করে কান্না ছাড়া আর কি বা করবে। রাজীবের বাড়ি থেকে বের হয়ে বাবা তার উকিলকে নগদ টাকা দিয়ে একটা মার্সিডিজ সহ বেশ কয়েকটা দামি লাক্সারি গাড়ি কিনে নেয়। বাবা তো তার অপমানের বদলা নিয়ে গ্রামে চলে যায়। রাজীব হ্যাপির মুখের উপরে দরজা আটকে দেয়, আর হ্যাপি সে তো বোকার মতো রাস্তায় দাঁড়িয়ে ভাবে তার এগুলো গেল ওগুলো গেল, সে এখন কি করবে। পরের দিন হ্যাপি অফিসে তার ক্যাবিনে ঢুকতেই দেখে কাভিয়া তার দেওয়া নুপুরগুলো রেখে চলে গেছে। রাতে হ্যাপি আর বসকি পার্কিং লটে গাড়ির ভিতরে বসে মনের কষ্টে ড্রিঙ্কস করছে। হ্যাপি তার বাবার এই বাড়াবাড়িতে প্রচন্ড রেগে আছে। সে রেগে বাবার কল বারবার কেটে দেয়। বসিকে রেগে বলে সে এখন ফোন না ধরলে বাবা আবার কোনো তামাশা শুরু করে দিবে, তাই কল রিসিভ করলেও সে কোনো কথা কিন্তু বলবে না। আসলে বাবাকে রাগ দেখানোর সাহস তার নেই, সেটা উচ্চারণ করবে না। বাবা কলে বলে তোর মাকে বেঙ্গালুরুতে পাঠাচ্ছি। হ্যাপি মনে মনে রাগ হলেও মুখে শুধু অসহায়ের মতো হা হু করতে থাকে। পরের দিনই মা বাবা থেকে বিদায় নেওয়ার সময় বাবাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় সে কোনোভাবেই ওই শহুরে মেয়েকে হ্যাপির আশেপাশেও ঘেঁষতে দিবে না।
আর হ্যাপিকে সে ঠিকই সামলে রাখবে। হ্যাপি মাকে গাড়িতে করে নিয়ে আসার সময় মা তাচ্ছিল্য করে বলে, BMW, অডি এসব বাদ দিয়ে কি সব ভাঙ্গারি গাড়ি কিনেছিস? বুঝতে পারছেন? শহরের চাকচিক্য দেখে মাও বদলে যাচ্ছে। মা হ্যাপির ফ্ল্যাটে রান্না করতে শুরু করতেই দরজা খুলতেই হ্যাপির সামনের ফ্ল্যাটে থাকা মেয়েগুলো খাবারের লোভে ছুটে আসে। হ্যাপি আর বস কি চিন্তায় আছে যে মা বাসায় থাকলে তারা ড্রিঙ্কস করবে কিভাবে। তখন এসে দেখে মা অলরেডি বাসায় প্রতিবেশীদেরকে এক করে খাওয়াচ্ছে। এদিকে রাজীব এতটা রেগে আছে যে সে বাইক নিয়ে সোজা নিউজিল্যান্ড চলে গেছে। অফিসে কাভিয়ার সাথে দেখা হলেই হ্যাপি আর কাভিয়া দুজনেই মুখ ঝামটা দিয়ে চলে যায়। এভাবেই চলছে এদের জীবন। এদিকে শহরের আধুনিক পরিবেশে এসে হ্যাপির মা গোমতী ভেবে নেয় সেও এবার মডার্ন হবে। তাই তার নতুন বান্ধবীদের কথা মতো হ্যাপিকে নিয়ে শহরের একটা বিশাল শপিং মলে আসে। এক্সিলেটরে ওঠার সময় কিছুটা ভয় পেলেও হ্যাপির সাহায্যে উপরে ওঠে। এরপর ব্র্যান্ডের সব দোকানে ঢুকে ফোনে ছবি বের করে দেখিয়ে কখনো অ্যাডিডাসের জুতা, রুবিং কুলিং গ্লাস, এমনকি জিন্সের প্যান্টও কিনতে ভোলে না। এত শপিং করে মা তো হ্যাপি খুশি, কিন্তু বেচারা হ্যাপি শপিং ব্যাগ উঠিয়ে প্রচন্ড ক্লান্ত। বাবার কথায় উঠতে আর বসে থাকা মা এখন বাবাকে পাত্তাই দেয় না, তাই তার ফোনও ধরে না। হ্যাপি বাসায় ফিরে দেখে তার মায়ের সব বান্ধবীরা তার সেবায় ব্যস্ত। কেউ ফেস প্যাক লাগিয়ে দিচ্ছে, কেউ পেডিকিউর করে দিচ্ছে। হ্যাপি বিরক্ত হয়ে মাকে বলে সে 2-3 দিনের জন্য গোয়ায় যাচ্ছে। মা কি বলে জানেন? গোয়া থেকে আমার জন্য রেড ওয়াইন আনতে ভুলিস না যেন। হ্যাপির মা শহরের জীবনে নিজেকে পুরোপুরি মানিয়ে নিয়েছে। সকালে বান্ধবীদের সাথে পার্কে জগিং করে, যোগা করে, ব্যাডমিন্টন খেলে আর বিকালে সুইমিং পুলে বসে রিল্যাক্স করে। বাপ রে, কি অভাবনীয় পরিবর্তন। ওদিকে হ্যাপি বসকের সাথে একটা পাবে বসে ল্যাপটপে কাজ করতে করতে চিন্তায় মরে যাচ্ছে যে সে মাকে একা বাসায় রেখে এসেছে, কিন্তু মা তখন জুম্বা ক্লাসে বান্ধবীদের সাথে জুম্বা নাচে ব্যস্ত। রাতে হ্যাপির মা প্রচুর শপিং করে মলের সামনে থেকে বের হওয়ার সময় হঠাৎই কাভিয়া আর তার বান্ধবীদের সাথে দেখা হয়ে যায়। কাভিয়া গোমতীকে এত মডার্ন পোশাকে দেখে হতবাক হয়ে বলে, আরে আন্টি, আপনি এত বদলে গেলেন কিভাবে? গোমতী কথাগুলো এড়িয়ে গেলেই জানা যায় আসলে কাভিয়ার বান্ধবী জুহির আজ বার্থডে পার্টি ছিল, তাই এরা পাবে এসেছিল, কিন্তু পাব বন্ধ হয়ে গেছে। হ্যাপির মা মনে মনে বলে, এখন হয়তো কোনো গাড়িও পাবো না, তাই এদের গাড়িতে করে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। গাড়ির জন্য বলে, আমি পার্টি করার একটা জায়গা চিনি, চলো আমার সাথে। ব্যাস, সাথে সাথেই কাভিয়ার গাড়িতে করে তার বাসায় চলে আসে। বাসায় হ্যাপি মজায় মজায় পার্টি করে সবাই মাতাল। এবার তারা গোমতীকেও ড্রিঙ্কস করতে বলে। গোমতীর বারবার না করলেও পরে মেয়েদের জোড়াজুড়িতে শুধু 1 গ্লাস পান করতে রাজি হয়। আর 1 গ্লাস যে কখন 1 বোতলে পরিণত হয় সে বুঝতেই পারে না। গভীর রাতে সবাই যখন নেশায় চুর হয়ে মেঝেতে পড়ে আছে, তখন কাভিয়া গোমতীর হাত ধরে বলে, আই লাভ ইউ আন্টি। ওই দিন যা হয়েছে তার জন্য আমি রিয়েলি সরি। গোমতী ও কাভিয়ার হাত ধরে বলে, আমিও তোমাকে ভালোবাসি। তারপর দুজনে হাত জড়িয়ে ঘুমিয়ে পড়ে। বাহ, কি ভালোবাসা। কয়েকদিন পর হ্যাপি গোয়া থেকে ফিরে এসে দেখে তার ফ্ল্যাটের দরজা খোলা। ভেতরে ঢুকে মা কোথায় গেল ভাবতে ভাবতে সোফায় বসতেই দেখে ফ্লোরে ড্রিঙ্কসের খালি বোতল পড়ে আছে। ভয়ে ভয়ে রুমে ঢুকতেই দেখে মা একটা বিন ব্যাগের উপরে মাতাল হয়ে পড়ে আছে। হ্যাপি ঘাবড়ে মাকে ডাকতে থাকে। তখনই মায়ের ফোন বেজে ওঠে। ফোন চেক করে দেখে একটা ভিডিও এসেছে। মা কাভিয়া আর তার বান্ধবীদের সাথে উন্মাদের মতো নাচছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে হ্যাপির চোখ রীতিমতো কপালে উঠে যায়। সে হতবাক হয়ে তাকিয়ে থাকে। মা এখানে থাকলে পুরোটাই বকে যাবে। সেই ভয়তে হ্যাপি মাকে গ্রামে পাঠাতে বাসে উঠিয়ে দেয়। মা তার নতুন বান্ধবীদেরকে ফ্লাইং কিস দিয়ে বিদায় দিয়ে হ্যাপিকে বলে, দেখ, আমি জানি না তুই কাভিয়াকে ভালোবাসিস কিনা, তবে আই লাভ কাভিয়া। তুই কাকে বিয়ে করবি সেটা তোর ব্যাপার, কিন্তু কাভিয়াই আমার ছেলের বউ থাকবে। তুই কাভিয়াকে সরি বল, আমি তোর বাবাকে সামলে নিব। এসব শুনে হ্যাপিও মুচকি হাসে। অফিসে হ্যাপি তার ডেস্কে বসে কাভিয়ার দিকে রাগী নজরে তাকিয়ে আছে। হঠাৎ তার নজর পড়ে কাভিয়ার পায়ের দিকে, কারণ কাভিয়া তার মায়ের দেওয়া নুপুর পরে আছে। আসলে সেই রাতে মাতাল কাভিয়া পুতুলের পায়ে তার নুপুর দেখে হিংসায় জ্বলে বলে, এটা শুধু আমার, বলে সেটা ছিনিয়ে নেয়। সাথে সাথে হ্যাপি মেসেজ করে কাভিয়াকে সরি বলে। কাভিয়া তার পাশে বসে বলে, আমাদের একে অপরের কাছে ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। তুমি আমার বাবার কাছে গিয়ে সরি বলো, কারণ আমি রাজি হলেও বাবা জীবনেও রাজি হবে না। হ্যাপি রেগে বলে, এসব আমার দ্বারা হবে না। পর মুহূর্তেই কাভিয়া জেদের কাছে হার মেনে সোজা মাফ চাইতে চলে আসে। অফিসের লবিতে হ্যাপি আর কাভিয়া আসলে রাজীব হ্যাপিকে না দেখে গল্প শুরু করে দেয়, কিন্তু যেই না তার নজর হ্যাপির উপরে পড়ে, রাজীব একদম তেলে বেগুনে জ্বলে ওঠে। হ্যাপি বেচারা আর কি করবে, চিৎকার করে বলে, বাবার পক্ষ থেকে আমি মাফ চাচ্ছি। রাজীবের রাগ তবুও না কমলে বেচারা বাধ্য হয়ে রাজীবের পা ধরে বসে। রাজীব বলে, তুমি তোমার বাবা থেকে একদম আলাদা, তোমার সরি আমি গ্রহণ করলাম, কিন্তু যদি তোমার
তোমার বাবা নিজে এসে আমার কাছে ক্ষমা চায় তবেই আমি এই বিয়েতে রাজি হব। এ আবার কোন নতুন ঝামেলা? হ্যাপি আর কাভিয়া ভিডিও কলে গোমতীকে সব জানাতেই গোমতী মিষ্টি একটা হাসি দিয়ে বলে, এটা তো খুবই ছোট একটা বিষয়, তোমরা এ নিয়ে একদম চিন্তা করো না। হ্যাপি সোজা গ্রামে চলে আয়। মা আর ছেলে বাবার সামনে আসতেই বাবা আবারও 50টা ছবি দিয়ে বলে, এরা আশেপাশে জেলার ধনী জমিদার, কাকে পছন্দ হয় বলো, তার মেয়ের সাথে বিয়ে দিব। হ্যাপি বাবাকে অনুনয় বিনয় করে বলে, বাবা আমি কাভিয়াকেই ভালোবাসি। বাবা বলে, ঠিক আছে, আমি তোমাদের ভালোবাসার বিলেন হতে চাই না, আমি এই বিয়েতে রাজি, তবে আমার একটা শর্ত আছে। রাজীবকে তার পরিবার নিয়ে এই গ্রামে এসে আমার কাছে মাফ চাইতে হবে, তবেই এই বিয়ে হবে। লও ঠেলা, এক অ্যাটাকের পর এবার আর এক অ্যাটাক। কাভিয়া এবার কি করবে বুঝতে না পেরে বাবাকে মিথ্যা বলে যে হ্যাপির বাবা মাফ চাইতে রাজি, তবে সে বেঙ্গালুরুতে যা হয়েছে তার জন্য আর এখানে আসবে না। আর তাছাড়াও বিয়ের পর পুরো পরিবার আমেরিকা চলে গেলে আর তো কখনো গ্রামে যাওয়াও হবে না, এই জন্য সবাই মিলে গ্রামে ঘুরতে যাবে আর হ্যাপির বাবা সবার সামনে তার কাছে মাফ চাইবে। রাজীবের তো প্রচন্ড রাগ হয়ে যায়, তাই সে রেগে বেডরুমে বসে। তখনই ছোট্ট ঋতু তার আঁকা গ্রামের দৃশ্য বাবাকে দেখাতেই বাবা মেয়েকে জড়িয়ে ধরে তাকে আর মানা করতে পারে না। রাজীব তার রেঞ্জ রোভারে করে হ্যাপির গ্রামে আসে। তাদের স্বাগত জানাতে পুরো গ্রামবাসী সেখানে এসে গেছে, তবে দুই বাবাই মুখ গোমরা করে অপেক্ষা করছে অপর পক্ষ কখন সরি বলবে। একদিকে গোমতী হ্যাপির বাবাকে ফিসফিস করে বলে, কেবলই তো এলো, একটু সময় দাও। আর অপর পাশে কাভিয়া বাবাকে বলে, একটু সময় তো দাও। গোমতী তাড়াতাড়ি নজর উঠানোর থালা নিয়ে সবাইকে আরতি করে নজর উঠায়। হ্যাপি আর রবি আছে মহা চিন্তায় যে তারা এখন কিভাবে কি করবে। হ্যাপি বলে, এই এলাকা যেহেতু আমাদের, তাই বাবাকে ক্ষমা চাওয়ানোটা একটু বেশি সহজ, কিন্তু সেটা কিভাবে? রবি হেসে বলে, তোর বাবার দুর্বলতা কি মনে আছে বলে এক শয়তানি হাসি দেয়। দুই বন্ধু বানায় সরি প্ল্যান এক। বাবার দুর্বলতা হলো পণ্ডিত, তাই তারা এক ভণ্ড পণ্ডিতকে বাড়ি নিয়ে আসে। পণ্ডিত চোখ বন্ধ করে ধ্যানে বসে লক্ষ্মী, শ্বেতা, শাকিলা, গৌরী বলে তার সব এক্স জিএফ এর নাম জপতে থাকে। এরপর পণ্ডিত হ্যাপির বাবা মাকে অত্যন্ত গম্ভীর ভাব নিয়ে বলে যে তাদের পরিবারে একটা বড় দোষ আছে, এই দোষ কাটাতে হলে কাঠামোত্তকে পায়ে হেঁটে কাশি গিয়ে উল্টো হয়ে ঝুলে তপস্যা করতে হবে। বাবা মা দুজনেই চমকে ওঠে। পণ্ডিত বলে, আরো একটা সহজ উপায় আছে, কাঠামোত্ত মাটিতে শুয়ে এই শহরের বাইরে 5 জনের কাছে ক্ষমা চাইলেই দোষ কেটে যাবে। রাজীব আর কাভিয়া সেখান থেকে হেঁটে গেলে পণ্ডিত কিছু না জানার ভান করে জিজ্ঞেস করে, মনে হচ্ছে এরা অন্য শহর থেকে এসেছে। কাঠামোত্ত হ্যাঁ বলতেই পণ্ডিত খুশি হয়ে বলে, তাহলে তো এদের কাছে ক্ষমা চাইলে হয়ে যাবে। কাঠামোত্ত খিক খিক করে হেসে বলে, তার আর দরকার হবে না, কারণ সে যে কুণ্ডলিগুলো পণ্ডিতকে দেখিয়েছে সেটা কাভিয়া আর তার পরিবারের, তাই ক্ষমা চাইতে হলে তাদেরকে চাইতে হবে আমার কাছে, কারণ আমি তাদের জন্য শহরের বাইরের মানুষ। এবার হলো তো, পুরো প্ল্যানে পানি পড়ে গেল। এরপর শুরু হয় সরি প্ল্যান 2। হ্যাপি রাজীবকে রেখে এক রুমে এনে বলে, বাবা দরজার উপাশেই আছে, সামনাসামনি কথা বলতে লজ্জা লাগবে তো, তাই উপাশে দাঁড়িয়ে আছে। সাথে সাথেই রবি ভয়েস চেঞ্জার স্পিকার দিয়ে কাঠামোত্তর কণ্ঠে বলে, আমি অন্তরের অন্তঃস্থল থেকে ক্ষমা চাচ্ছি, সেদিন আসলে ওসব করাটা ঠিক হয়নি। এদিকে কাঠামোত্ত তখন সাবানের ফেনা দিয়ে আরামে গোসল করতে করতে লক্ষ্য করে দরজায় কিসে যেন শব্দ হচ্ছে। হ্যাপি আসলে বাবাকে আটকে দিয়েছে। কাঠামোত্ত রেগে চিৎকার শুরু করলে এসব কিছুই না জানা কাভিয়া দরজা খুলে দেয়। রাজীবের মন নরম হতেই যাবে তখনই সে লক্ষ্য করে উঠানে কাঠামোত্ত দাঁড়ানো। রবি তখনও বক বক করেই যাচ্ছে। রাজীব রেগে বলে, পুরো পরিবারই একটা ধোঁকাবাজ। হ্যাপি ভয়ে দেয় চম্পট আর ফেসে যায় বেচারা রবি। এরপর আসে সরি প্ল্যান 3। পুরো বাড়ি উৎসবের আমেজে ফুল দিয়ে সাজানো হচ্ছে। হ্যাপির বাবা মাথায় একটা বড় ফুলের ঝুড়ি নিয়ে দাঁড়ানো। রবি সেখান থেকে যাওয়ার সময় হঠাৎই কাঠামোত্তর সাথে ধাক্কা খেলে সে না দেখেই বলে, সরি ভাই সাহেব। ব্যাস, দুই বন্ধু পেয়ে যায় বুদ্ধি। হ্যাপি দৌড়ে রাজীবকে আনতে চায়, আর রবি বলদ তখন ইচ্ছা করে কাঠামোত্তকে ধাক্কা মেরে টেস্ট করে যে সব ঠিক আছে কিনা। এতক্ষণ কাঠামোত্ত সরি বলছিল, কিন্তু যখনই হ্যাপি রাজীবকে নিয়ে আসে ততক্ষণে রবি কাঠামোত্তকে টেস্ট করতে এতবার ধাক্কা দিয়েছে যে ব্যথায় সে উল্টাপাল্টা গালি দেওয়া শুরু করে দেয়। এসব শুনে রাজীব রেগে বলে, এসব হচ্ছে কি? হ্যাপি কোন রকমের পরিস্থিতি সামলাতে বলে, বাবা তো এসব রবিকে বলেছে না, এদের প্ল্যান কখনোই সাকসেস হবে না। রাজীব প্রচন্ড রেগে কাভিয়া আর রিনাকে বলে, যার জন্য এখানে এসেছি সেটা বাদে সবই হচ্ছে, পুরো বাড়ি সাজাচ্ছে। আমার তো মনে হয় এরা লুকিয়ে লুকিয়ে আমাদেরকে রুমে আটকে কাভিয়ার বিয়ের প্রস্তুতি নিচ্ছে। তখন গোমতী তাদের জন্য চা নিয়ে এসে বলে, আপনি ভুল বুঝছেন, আসলে আমাদের বিবাহ বার্ষিকী আসছে আর এবার আপনারাও এখানে আছেন, তাই ধুমধাম করে পালন করা হবে। গোমতী যেতেই রাজীব আবারও রেগে বলে, যার জন্য এসেছি সেটা কখন হবে? বাইরে থেকে এইসব শুনে কাঠামোত্ত গোমতীকে জিজ্ঞেস করে, উনি বারবার কিসের কথা বলছে? গোমতী বাহানা করে বলে, আসলে বিয়ান সাহেবের গুই সাপের মাংস খুব পছন্দ, সেটা দেওয়া হচ্ছে না বলেই
অস্থির হয়ে আছে। আমি ওদেরকে বলেছি আমাদের বিবাহবার্ষিকী পর্যন্ত থাকতে, আমি সব ব্যবস্থা করে দিব। রাজীব তখনও চিৎকার করছে দেখে কাঠামোতো তাকে শান্ত করতে বলে যা চাচ্ছেন পেয়ে যাবেন, ততদিন এখানে আরাম করে থাকেন। বাপ রে, হ্যাপির মাও দেখি কম চালাক না। পরের দিনে দুই পরিবার মিলে শহরের বিভিন্ন পাহাড় নদীর সৌন্দর্য দেখতে আসে। সবাই একসাথে থাকলেও দুই বাবা দুই দিকে মুখ ফুলিয়ে বসে আছে। তবে বাকিরা এসবে পাত্তা না দিয়ে যার যার মতো নেচে গেয়ে ঘুরে আনন্দ করছে। কাঠামোতো মন্দিরে গড়িয়ে তাদের দেবতার কাছে জোরে জোরে মাফ চাইলে হ্যাপি বুদ্ধি করে রাজীবকে তার সামনে দাঁড় করায়। সব ভালোই চলছিল, কিন্তু সমস্যা বাধে যখন মোটু পাপ্পু কাঠামোত্তকে পাড়িয়ে চলে যায়। আর কাঠামোত্ত উঠে সামনে রাজীবকে দেখে সেও রেগে দেয় হাঁটা। এই প্ল্যানও ফ্লপ হয়ে গেল আর কি। পরের দিন দুপুরে সবাই কলা পাতায় খেতে বসলে হ্যাপির বাবা রাজীবের পাতে সেই স্পেশাল গুইসাপের মাংস তুলে দিলে রাজীব একটু ইতস্তত করলেও বাধ্য হয়ে খেয়ে নেয়। তবে রাতে পুরো বাড়ির মহলে যেন বদলে যায়। বাড়ির বিশাল উঠানে আলো দিয়ে সাজানো, ঢোল আর বাদ্যযন্ত্রের তালে পুরো পরিবার আনন্দ মেতে ওঠে। রিনা, কাভিয়া আর ছোট্ট ঋতুও ঐতিহ্যবাহী পোশাকে ইচ্ছা মতো নাচে, কিন্তু রাজীব বিরক্ত হয়ে ঘরে গিয়ে বসে। তবে ঋতু তার কাছে গিয়ে নাচলে সেও নাচতে শুরু করে। জানালা দিয়ে বাকিরা সেটা দেখতেই বেচারা লজ্জায় পড়ে যায়। অনুষ্ঠান শেষে গভীর রাতে সবাই যখন গভীর ঘুমে, তখন হঠাৎই ঋতুর শরীরে প্রচন্ড খিঁচুনি শুরু হয়। ঘুমের ঘোরেই সে মুখ দিয়ে গ্যাজা বের করতে থাকে, তার শরীর কাঁপতে থাকে। রাজীব, রিনা আর কাভিয়া ভয়ে চিৎকার করে ঋতুকে জাগানোর চেষ্টা করে। তাদের চিৎকার শুনে হ্যাপি আর তার বাবা দৌড়ে আসে। তারা দ্রুত ঋতুকে কোলে তুলে হল রুমে শুয়ে প্রবীণ বৈদ্যকে নিয়ে আসে। বৈদ্য ঋতুর হাত পায়ে নাড়ি পরীক্ষা করে পায়ের রগে মালিশ করতে থাকে। ঋতুকে এতটা কষ্টে দেখে পাপুর মনে পড়ে আজ সন্ধ্যায় সে আর ঋতু কাদা দিয়ে খেলনা বানাচ্ছিল। ঋতু সুন্দর একটা পুতুল বানিয়ে পাপুকে দেখিয়ে বলে, তুমি বানাতে পারোনি, কিন্তু আমি ঠিকই বানিয়ে ফেলেছি। পাপু রেগে পুতুলটা কেড়ে নিয়ে ভেঙে ঋতুর পিঠে জোরে জোরে মেরে বলে, এবার বানিয়ে দেখা। পাপুর মনে হয় তার অমন ব্যবহারের কারণে ঋতু আজ অসুস্থ হয়ে গেছে, তাই মন খারাপ করে বাইরে চলে যায়। ঘরের এক কোণে দাঁড়িয়ে রাজীব নিশ্চুপ হয়ে দাঁড়ানো। তার মনের ভিতরে এক তীব্র অপরাধ বোধ কাজ করছে। এই তো কয়েকদিন আগেই সে হ্যাপির পরিবার আর গ্রামের এই সহজ সরল মানুষগুলোকে কালচারাল ফুলস, ভিখারি আর ছোট লোক বলে চরম অপমান করেছিল। অথচ আজ যখন তার নিজের মেয়ের জীবন বিপন্ন অবস্থায়, তখন এই অশিক্ষিত মানুষগুলোই কোনো দ্বিধা না করে তার মেয়েকে বাঁচানোর জন্য সব অপমান ভুলে আপ্রাণ চেষ্টা করছে। নিজের অহংকার আর দাম্ভিকতার কথা ভেবে রাজীব লজ্জায় মাথা নিচু করে নেয়। বৈদ্য রাজীবকে শান্ত গলায় বলে, ওর পায়ের রগ টান খেয়েছিল, আমি ওষুধ দিয়ে দিয়েছি, সেটা খাওয়ালে একদম ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ পরে ঋতু চোখ মেলে তাকায়। রিনা মেয়েকে বুকে জড়িয়ে কান্না করতে থাকে। রাজীবের বুকের ভিতর থেকে এক বিশাল পাথর যেন নেমে যায়। তীব্র অপরাধ বোধে তার চোখ ছলছল করে ওঠে। রিনা হাত জোর করে কৃতজ্ঞতা নিয়ে বলে, আমার মেয়েকে বাঁচানোর জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। কাঠামোত্তু বলে, এমন কেন বলছেন, এটা কোনো ব্যাপারই না। ঋতু হঠাৎ উঠেই পাপুকে খুঁজে তার পাশে বসতেই পাপু লজ্জায় আর তাকায় না। ঋতু হেসে তার দিকে হাত বাড়ালেই তারা আবারও মিলে যায়। পাপু তার নতুন বানানো খেলনাটা তাকিয়ে দেয়। ঋতুকে এতটা খুশি দেখে হ্যাপি বিনীত সুরে রাজীবকে বুঝিয়ে বলে, এটা জরুরি না যে সবসময় ওষুধই মানুষের সব ক্ষত সারিয়ে দিবে। মাঝে মাঝে ভালোবাসা, যত্ন আর আপন মানুষের ছোঁয়ায় অনেক বড় ওষুধ হিসাবে কাজ করে। ঋতু এই বাড়িটাকে ভালোবাসে, সে পাপ্পুর সাথে এখানে খেলতে ভালোবাসে। যখনই আপনাদের মন চাইবে আপনারা ঋতুকে নির্দ্বিধায় এখানে আনতে পারেন। রাজীব হ্যাপির এই কথাগুলো চুপচাপ শোনে। পরের দিন সকালে রাজীব তার মোবাইলে নেটওয়ার্ক পাচ্ছে না দেখে কাঠামোত্ত মজা করে জিজ্ঞেস করে, কি বেআই সাহেব, কাকের ছবি তুলছেন নাকি? রাজীব কিছুটা অপ্রস্তুত হয়ে বলে, না না, নেটওয়ার্ক পাচ্ছি না। কাঠামোত্ত বলে, এখানে একটা খুব সুন্দর জায়গা আছে, চলেন আমি আপনাকে নিয়ে যাচ্ছি, ওখানে আপনি নেটওয়ার্কও পাবেন। দুজনে নদীর তীরে পাথরের উপরে বসে। নদীর এই শান্ত পরিবেশে কাঠামোত্ত রাজীবকে তার বাবা মায়ের সম্পর্কে জিজ্ঞেস করে। রাজীব একটা গভীর নিঃশ্বাস নিয়ে বলে, আমার বাবা একসময় একজন বড় বিজনেসম্যান ছিল, মা ছিল হাউসওয়াইফ, কিন্তু ব্যবসায় বিশাল লোকসানের কারণে আমরা আমাদের সবকিছু হারিয়ে ফেলি। এক কথায় রাস্তায় নেমে গিয়েছিলাম। এরপর আমরা বাধ্য হয়ে দিল্লি ছেড়ে চেন্নাই আসি। শুধুমাত্র পরিবারের পেট পালনের জন্য আমি পড়াশোনার পাশাপাশি কাজও করতাম। টাকা না থাকার কারণে আমাকে মানুষের কাছে হাত পাততেও হয়েছে। কাভিয়ার জন্মের আগ পর্যন্ত আমাদের অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে, কিন্তু তারপর আমার একটা ভালো কোম্পানিতে চাকরি হয়। এরপর ধীরে ধীরে আমার উন্নতি হতে থাকে। কাঠামোত্ত রাজীবের এই দীর্ঘ সংগ্রামের কথা শুনে খুব প্রশংসা করে বলে, আপনি নিজের কঠোর পরিশ্রমে আজ এত দূরে এসেছেন। রাজীব এবার কাঠামোত্তর অতীত সম্পর্কে জানতে চায়। কাঠামোত্ত গভীর দীর্ঘশ্বাস ফেলে বলে, আমার বাবার নাম ছিল সাপ্পানি, যার অর্থ হলো শারীরিক প্রতিবন্ধী। গ্রামের মানুষ আমাকে তাচ্ছিল্য করে সাপ্পানি ছেলে বলে ডাকতো। আমার বাবা আর তার ভাই বোনেরা জন্ম থেকেই জেনেটিক সমস্যার কারণে শারীরিক প্রতিবন্ধী ছিল। তারা ঠিকমতো হাঁটতে পারতো না বলে কেউ স্কুলেও যেতে পারেনি। এই অশিক্ষার সুযোগ নিয়ে আমাদের ধোঁকাবাজ আত্মীয়রা তাদেরকে ধোঁকা দিয়ে আমাদের সব সম্পত্তি কেড়ে নেয়। কাঠামোত্ত
কাঁদো কাঁদো কণ্ঠে বলে, সাধারণত কোনো সন্তান জন্মালে সবাই আগে দেখে সে ছেলে না মেয়ে, ফর্সা নাকি কালো, কিন্তু আমার জন্মের পর আমার বাবা সবার আগে দেখেছিল যে আমি তার মতো প্রতিবন্ধী হয়নি। তো আমাকে সম্পূর্ণ সুস্থ দেখে বাবা আনন্দে কান্না করেছিল। আমি সুস্থ হলেও গ্রামের মানুষ আমাকে তাচ্ছিল্য করে কুতুরাই মুত্তাই বা ঘোড়ার ডিম বলে ডাকতে শুরু করে। স্কুলে এলাকার সবাই আমাকে তাচ্ছিল্য করত। মানুষের এই চরম উপহাসের মাঝেও বাবা আমাকে খুব কষ্ট করে পড়াশোনা করায়। আমি একজন শিক্ষক হই। আমি সবসময় মাথা উঁচু করে রাখতাম। আত্মীয়দের বিরুদ্ধে মামলা করে আমি আমাদের সব হারানো সম্পত্তি ফিরিয়ে আনি। যেই বাবা সবসময় মাথা নিচু করে চলতো তাকে কাঁধে করে পুরো শহর ঘুরিয়ে তার মাথা উঁচু করেছি। আমার বাবার প্রতিবন্ধী ছিল বলে আমার কখনোই খারাপ লাগেনি, বরং আমার তার জন্য গর্ব হতো। কিন্তু এখন জামানা বদলে গেছে। আজকালকার জেনারেশনের ছেলেমেয়েরা বাবা মায়ের সাথে হাঁটতে লজ্জা পায়। তারা তাদের সংস্কৃতি ভুলে গেছে। বাবা মা আগের জামানার কথা বলতেই তাদেরকে বুমার বলে উপহাস করে। এসব দেখলে আমার খুব কষ্ট হয়। তবে যাই হোক, আমি এখন আসি, আপনি আর একটু ঘুরে ফিরে তারপর আসবেন। কাঁথা মতো বাসায় ফিরতেই দেখে তার এক প্রতিবেশী দাঁড়িয়ে আছে। লোকটা কাকতি মিনতি করে বলে, আপনি এই গ্রামের সবচেয়ে জ্ঞানী আর শিক্ষিত মানুষ, তাই আমার মেয়ের ডিভোর্সের ব্যাপারে কথা বলতে এসেছি। কাঁথা মতো হতবাক হয়ে জিজ্ঞেস করে, আপনার মেয়ের জামাই তো উঁচু, লম্বা, হ্যান্ডসাম আর উঁচু বংশে, তাহলে এসব কেন? লোকটা আফসোস করে বলে, তাকে দেখতে সুন্দর হলেও ভিতরটা কুৎসি। সে বিয়ের 6 মাসের মাথায় আমার মেয়েকে অত্যাচার করা শুরু করে। ভালোবেসে বিয়ে করেছিল আর পুরনো চিন্তাধারার জন্য এতদিন আমার মেয়ে মুখ বুঝে সব সহ্য করেছে, কিন্তু সহ্যের সীমা পার হয়ে গেলে আমাকে সব জানায়। আপনি দয়া করে ভালো একজন উকিলের খোঁজ দেন। মেয়েটা পেছনে তাকাতেই দেখা যায় এটাই সেই থেন মজি। কাঁথা মতো হতবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি তো শিক্ষিত, তাহলে নিজের জন্য এমন ছেলেকে কিভাবে পছন্দ করলে? থেন মজি অপরাধী নজরে তাকিয়ে সেখান থেকে চলে যায়। রাজীব কাভিয়াকে বলে, হ্যাপির বাবা অনেক ভালো। তার অতীত সম্পর্কে জেনে বুঝলাম সে অনেক জ্ঞানী মানুষ। এখানকার সবাই অনেক ভালো, কিন্তু হ্যাপির বাবা এখনো আমার কাছে মাফ চায়নি। তার মানে সে খুবই জেদি। তাই আমরা ফিরে যাব। যাওয়ার কথা শুনে সবার মন খারাপ হয়ে যায়। তাহলে কি এদের ভালোবাসা দুই বাবার ইগোর কারণে অপূর্ণই থেকে যাবে? রাজীব সবার থেকে বিদায় নিতে উঠানে আসলেই কাঁথা মতো তার স্ত্রীকে রেগে বলেছিলে এরা যাওয়ার আগে মাফ চাইবে, এখনো তো কিছুই বললো না। রাজীব এতদিনের আতিথেয়তার জন্য ধন্যবাদ বলে বের হয়ে যায়। টিনা যাওয়ার সময় গৌতমীকে তার পছন্দের ওয়াইন গিফট করে। কাভিয়া আর হ্যাপি ছলো ছলো নজরে তাকিয়েই থাকে। রাজীব সাহেবকে তোয়াক্কা না করে বের হতে গেলে হঠাৎ পেছন থেকে কাঁথা মতো রাগী কণ্ঠে তাকে থামতে বলে। রাজীব অবাক হয়ে তাকাতেই হঠাৎই এসে হাত জোর করে বলে, সেদিন রাগের মাথায় আপনাকে অনেক অপমান করেছি, তার জন্য মাফ করে দেন। রাজীবের রাগী মুখটা হাসিতে ভরে যায়। রাজীব হাত ধরে বলে, কোনো সমস্যা নেই। কাঁথা মতো বলে, তাহলে বিয়ের প্রস্তুতি শুরু করি। বিয়েটা আপনার ওখানে আপনার নিয়মেই হবে, নিরাপদে পৌঁছে জানাবেন। হ্যাপি, কাভিয়ার 2 মা আর পুরো পরিবারের সবাই অনেক খুশি। কি ভাবছেন এই অসাধ্য হলো কিভাবে? একটু অপেক্ষা করেন, সব জানতে পারবেন। রাতে বাবা একা ড্রিঙ্কস করছে। হ্যাপি সেখানে আসতেই বাবা হাসি মুখে বলে, আমি শুধুমাত্র আনন্দ আর দুঃখেই ড্রিঙ্কস করি। এটা এমন এক অনুভূতি যা কাউকে মুখে বলে বোঝানো যায় না। তুমি আমার উপর অনেকবার রাগ করেছো, কিন্তু কখনোই আমাকে মন থেকে ঘৃণা করনি বা আমার মুখের উপরে কথা বলনি। তুমি সত্যি খুব ভালো, তবে এটা আমার কথা না। আসলে আজ সকালে থেন মজি হঠাৎই ফিরে এসে কাঁথা মত্তর পা ধরে মাফ চেয়ে বলে, আমি মানুষের রূপ দেখে তাকে বিচার করে অনেক বড় ভুল করেছি। হ্যাপিকে অনেক কষ্ট দিয়েছি। আমি যেই ভুল করেছি সেই ভুল ওই মেয়েটাকে করতে দিয়েন না, দয়া করে ওদেরকে মিলিয়ে দেন। বাবা বলে, তোমাকে দোলনায় প্রথম সেদিন দেখে মনে হচ্ছিল তুমি সোনার মতো চমকাচ্ছ। তুমি আসলে আমার জীবনের একটা আশীর্বাদ। এত সুন্দর একটা ছেলেকে পেয়ে আমার গর্ব হতো। আমরা এই ভয়ে দ্বিতীয় সন্তান নেওয়ার সাহস করিনি যে সে যদি আমার বাবার মতো প্রতিবন্ধী হয়। ছোটবেলায় তুমি সবসময় আমার সাথে মিশে থাকতে, কিন্তু বড় হওয়ার পর লোক লজ্জায় তুমি দূরে পালাতে। আমার সাথে হাঁটতে তোমার লজ্জা করতো। মানুষ আমাকে ঘোড়ার ডিম বলতো, কিন্তু ঘোড়া কি কখনো ডিম পারে? এই কথাটা ওই বলদদেরকে কে বোঝাবে? আমি কখনোই এর প্রতিবাদ করিনি। সবসময় ভাবতাম কেউ আমার জন্য আওয়াজ তুলবে, প্রশ্ন করবে, কিন্তু কেউ প্রশ্ন করেনি। এমনকি তুমিও কখনো এর প্রতিবাদ করনি। তবে আজ যখন থেন মজি আমার কাছে মাফ চাইলো, মনে হলো পুরো গ্রাম আমার কাছে মাফ চাচ্ছে। তাহলে আমি কেন আমার ছেলের জন্য মাফ চাইবো না? তুমি আমাকে তোমার শ্বশুরের সামনে মাথা নত করতে কত চেষ্টা করেছো, কিন্তু তোমার শ্বশুরকে একবারও মাথা নত করার চেষ্টা করনি। তুমি আসলেই অনেক পাজি। আমার কোনো অভিযোগ নেই। গো হ্যাপি, বি হ্যাপি। আমি জানি বিয়ের পর তুমি তোমার স্ত্রীকে নিয়ে বিদেশ চলে যাবে। যাও, সেখানে গিয়ে নিজের মতো করে স্বাধীনভাবে বাঁচো। মন খুলে জীবনটাকে উপভোগ করো। এক বুক কষ্ট, তীব্র অপরাধবোধ নিয়ে হ্যাপি মাথা নিচু করে চলে যায়। শহরের এক বিলাসবহুল হোটেলে হ্যাপি আর কাভিয়ার বিয়ের আয়োজন ধুমধাম ভাবে চলছে। কাভিয়া লাল শাড়ি আর দামি গয়নায় সেজে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। হ্যাপি যখন আয়নার সামনে বসে বিয়ের জন্য প্রস্তুত হচ্ছে, তখনই রাজীব এসে হ্যাপির কাছে তার পাসপোর্ট চায়। হ্যাপি অবাক হয়ে কারণ জিজ্ঞেস করলে রাজীব গম্ভীর হয়ে জানায় বিয়ের 1 সপ্তাহ পরেই তাদের সবাইকে ইউএস যেতে হবে, তাই
ভিসা প্রসেসিং এর জন্য পাসপোর্ট লাগবে। হ্যাপি চুপ করে থাকে। রাজীব চলে যাওয়ার পর ভস্কি রেগে জিজ্ঞেস করে, তুই এত স্যাক্রিফাইস কেন করছিস? হ্যাপি শান্ত গলায় বলে, কারণ কাভিয়া খুবই ভালো একটা মেয়ে। এরপরই দুই পরিবারের উপস্থিতিতে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠানের মাধ্যমে হ্যাপি আর কাভিয়ার বহুল প্রতীক্ষিত বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর হ্যাপি, রাজীব আর কাভিয়া ফ্লাইটে করে আমেরিকার উদ্দেশ্যে রওনা দেয়। ফ্লাইটে বসে হ্যাপি তার ব্যাগের ভিতর থেকে বাবার দেওয়া ছোটবেলার জন্মদিনের কার্ড বের করে। কার্ডের ভেতরে একটা পুরনো ট্রেনের টিকিট রাখা। টিকিটটা দেখতেই হ্যাপির মনে পড়ে যায় তার ছোটবেলার কথা। তখন সে অনেক ছোট, বাবার সাথে ট্রেনে করে তাজমহল দেখতে যাচ্ছে। সে বাবাকে জিজ্ঞেস করে, বাবা ট্রেন কখন ছাড়বে? বাবা তাকে চোখ বন্ধ করে 100 পর্যন্ত গুনতে বলে। হ্যাপি চোখ বন্ধ করে গোনার সময় হঠাৎই একজন টিটি এসে ওয়াশরুমের দরজায় জোরে জোরে ধাক্কা দেয়, কারণ ভেতরে বিনা টিকিটের যাত্রী লুকিয়ে আছে। হ্যাপির বাবা এগিয়ে গেলে টিটির সাথে তার ঝামেলা বাঁধে। বাবা হ্যাপিকে সেখানে ডাকলে হ্যাপি রেগে বলে, আমি যাব না, এখানেই থাকবো। কারণ তার মনে হয় সে একবার উঠলে বাবা তাকে আর তাজমহল দেখাবে না। কিছুক্ষণ পর দেখা যায় টিটি তাদের দুজনকে একটা স্টেশনে নামিয়ে দিয়েছে। হ্যাপির মন খারাপ দেখে বাবা সেই টিকিট দিয়ে বলে, এটা তার মায়ের টিকিট, এটা তোর মায়ের টিকিট, তোর কাছেই রাখ। যখন তুই বড় হয়ে যাবি, অনেক টাকা কামাবি, তখন তোর মা আর আমাকে ফ্লাইটে করে নিয়ে যাবি। ফ্লাইটে বসে পুরোনো কথা মনে পড়তেই হ্যাপির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। ট্রানজিশনের জন্য শ্রীলঙ্কা এয়ারপোর্টে নেমে রাজীব হ্যাপিকে কান্না করতে দেখে কারণ জানতে চাইলে হ্যাপি কান্না জড়িত কণ্ঠে রাজীবকে জিজ্ঞেস করে, তার বাবা মা দেখতে সুন্দর না, নাকি তারা গ্রামের মানুষ বলে আজ তাদেরকে আমরা আমেরিকা আনতে পারলাম না? আফসোস করে বলে, গ্রামের ওই জীবনটাই তাদের কমফোর্ট জোন ছিল। সে রাজীবকে বলে, আপনার মেয়ে আমার বাবাকে বাবা বলে ডাকে, কিন্তু আমি আজও আপনার সাথে মিশতে পারিনি। আপনাকে স্যার বলে ডাকি, কারণটা হচ্ছে আপনার মডার্ন লাইফস্টাইল। থাক, বাদ দেন, আপনাদের সময় নষ্ট করার জন্য ক্ষমা করবেন। এদিকে গ্রামের বাড়িতে হ্যাপির বাবা যখন বারান্দায় বসেছিল, তখন হঠাৎই রাজীব, কাভিয়া আর হ্যাপিকে দেখে সে হতবাক হয়ে যায়। রাজীবকে জিজ্ঞেস করে, আপনারা হঠাৎ ফ্লাইট ছেড়ে ফিরে এলেন কেন? আমার ছেলে কি আপনাদেরকে ফিরে আসতে বাধ্য করেছে? রাজীব হঠাৎই হাউমাউ করে কান্না করে হাত জোর করে হ্যাপির বাবার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। নিশ্চয়ই ভাবছেন এটা আবার কি হচ্ছে। আসলে কিছুক্ষণ আগে শ্রীলঙ্কার এয়ারপোর্টে হ্যাপি চলে যাওয়ার সময় রাজীব হ্যাপির হাত ধরে ফেলে। সে হ্যাপির কাছে সেই ট্রেনের টিকিটটা চায়। টিকিটটা দেখতেই সে যেন আটকে ওঠে। সে তাড়াহুড়া করে তার মানিব্যাগ থেকে সযত্নে রাখা একটা পুরনো টিকিটের অর্ধেক অংশ বের করে। হ্যাপির টিকিটের সাথে নিজের টিকিটটা মেলাতেই রাজীবের চোখ কপালে ওঠে। টিকিটের নম্বর মিলে গেছে। রাজীবের চোখের সামনে ভেসে ওঠে তার অতীতের সেই অন্ধকার দিনের কথা। টিকিট কেনার টাকা না থাকায় ট্রেনের ওয়াশরুমে লুকিয়ে থাকা সেই বিনা যাত্রীটা আর কেউ নয়, বরং সে নিজেই ছিল। সাথে ছিল তার অন্তঃসত্ত্বা স্ত্রী। টিটি যখন তাদের ট্রেন থেকে নামিয়ে দিতে যাচ্ছিল, তখন রাজীব কাকতি মিনতি করে বলছিল যে তার দিল্লিতে বড় একটা ইন্টারভিউ আছে। এই ট্রেন মিস হয়ে গেলে তার জীবনের শেষ সুযোগটাও মিস হয়ে যাবে। ঠিক তখনই হ্যাপির বাবা এগিয়ে এসেছিল। বিনা টিকিটের কারণে টিটি রাজীবকে কষে একটা চড় মেরে নামতে বলে। কাঁথা মতোর প্রতিবাদ করে বলে, যাত্রীর গায়ে হাত তোলার অধিকার আপনার নেই, আপনার একটা টিকিটের দরকার, তাই না? বলেই সে তার টিকিটটা রাজীব আর তার স্ত্রীকে দিয়ে সেদিন বাঁচিয়েছিল। যাওয়ার সময় রাজীবের কাঁধে হাত রেখে বলেছিল, ভালো করে ইন্টারভিউ দিও, জীবনে যতই উপরে ওঠো না কেন, নিজের শেকড়কে কখনো ভুলে যেও না। রাজীব আজ বুঝতে পারে, যে মানুষটিকে সে ভিখারি বা অশিক্ষিত বলে প্রতিনিয়ত অপমান করেছে, সেই মানুষটা দয়ার কারণে আজ সে এত বড় কোটিপতি হতে পেরেছে। তীব্র অপরাধ বোধ আর অনুতাপে রাজীবের দু চোখ বেয়ে টপ টপ করে পানি নামতে থাকে। সে কান্না করতে করতে বলে, না, আপনার ছেলে আমাদেরকে বাধ্য করেনি। আমি আমার অহংকারের জন্য একজন বাবা আর ছেলের সম্পর্ককে আলাদা করে দিচ্ছিলাম। আমি আপনাদের আনকালচার বলেছিলাম, অথচ আপনি সেই কবেই আমাকে আপন করে নিয়েছিলেন। সেদিন আপনার কালচারের জন্যই আজ আমি এখানে দাঁড়াতে পেরেছি। হ্যাপির বাবা তাকে বুকে জড়িয়ে নেয়। এসব দেখে হ্যাপি তীব্র অপরাধ বোধে ঘর থেকে বের হয়ে নদীর পাড়ে এসে দাঁড়ায়। তার মনে পড়ে ছোটবেলায় বাবার দেওয়া জন্মদিনের উপহারের কথা, যেটা সে আজ পর্যন্ত খুলেই দেখেনি। বের হওয়ার সময় খুলতেই দেখে সেখানে তার পছন্দের ডেইরি মিল্ক ছিল। কিছুক্ষণ পর কাঠামোত্ত সেখানে এসে দাঁড়ায়, কিন্তু সংকোচে কেউ কারোর সাথে কথা বলতেই পারে না। হ্যাপি লজ্জা নিয়ে বাবার পাশে দাঁড়াতেই বাবা তার কাঁধে হাত রাখে। হ্যাপি মাথা নিচু করতেই বাবার সাথে কাটানোর সুন্দর মুহূর্তগুলো তার চোখের সামনে ভেসে আসে। বাবা তাকে আজীবন নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে গেছে, আর সে তার বাবা কুৎসিত আর বেটে বলে তাকে অবজ্ঞা অবহেলা করেছে। এতদিন হ্যাপির চোখের উপরে নকল পর্দা ছিল, সেটা আজ সরে যেতেই সে বুঝতে পারে তার বাবাই আসলে তার হিরো। তবুও সে কখনো বাবাকে মুখ ফুটে এই কথাগুলো বলতে পারবে না। তার নজরে তার আর বাবার এই সম্পর্কই দুনিয়ার সব থেকে সুন্দর সম্পর্ক। ওই যে নদীর শান্ত জলে একটা মাটির ভাস্কর্য স্থির হয়ে আছে, যেখানে দেখা যায় একজন বাবা তার ছেলেকে পরম স্নেহে কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে। বাবারা এমনই হয়, তাই না? সন্তানের জন্য নিজের জান দিতেও দ্বিতীয়বার ভাবে না, কিন্তু সন্তান বড় হতেই নিজের দুনিয়ায় এতটাই মগ্ন থাকে যে সেই বাবাকে বোঝার বা ভালোবাসার সময়
তার আর হয় না। আসলে মানুষকে কখনোই তার বাইরের রূপ দিয়ে নয়, বরং তার ভেতরের মানুষটাকে দিয়ে বিচার করা উচিত। এই জন্যই বলা হয়েছে, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কাভার। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।